নমস্কার, 24 আওয়ার্স নিউজে সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো নমস্কার 24 আওয়ার্স নিউজে সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও আমরা ঠিক 8টায় উপস্থিত হয়েছি কিছু আলোচনার বিষয় নিয়ে, এবং আমাদের সাথে রয়েছেন কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব। আসুন তাদের সাথে আমরা এক এক করে পরিচয় করিনি। প্রথমে আমার সাথে আছেন অনুপ্রভ ঘোষ, তৃণমূলের নেতা। আছেন সর্বরী মুখার্জি, বিজেপি রাজ্য সম্পাদিকা। আছেন অভিজিৎ কুমার রায়, রাজনৈতিক বিশ্লেষক, এবং সঙ্গে আছেন প্রাক্তন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার মাননীয় শ্রী শ্রীকুমার মুখার্জি মহাশয়। সবাইকে আপনাদের চ্যানেলকে আমাদের অভিনন্দন, নমস্কার। এই যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কোভিড-19 থেকে শুরু করে চীন, আজকে মহামারীর এক আকারের নাম কোভিড-19 করোনা। তার মধ্যেই চীন আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন করে যে ভারতের প্রতি যে আক্রমণ ভূমিকা সানিয়েছে, তার প্রেক্ষাপট থেকে আজকে আমাদের এই আলোচনা প্রথমেই আমি অনুপ্রভ বাবুর কাছে চলে যাব। অনুপ্রভ বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। অনুপ্রভ বাবু, প্রথম প্রশ্ন আপনার কাছে। যখন ডিসেম্বর মাস থেকে কোভিড-19 করোনা সম্পূর্ণভাবে চীনকে গ্রাস করতে করতে ভারতবর্ষ তথা সারা বিশ্বে একটা মহামারীর আকার ধারণ করলো, তারপরে তার আফটার এফেক্ট আমরা পেলাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। 25শে মার্চ, 22শে মার্চ থেকে শুরু হলো জনতা কারফিউ, 24শে মার্চ লকডাউন। তারপরে প্রত্যেকটা ক্রমান্বয়ে স্থিতিগুলো আমরা সবাই জানি কিভাবে কি হয়েছে, এবং ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে ভারতবর্ষ তথা সারা পৃথিবী আমরা চলছি। এক অদ্ভুত সময় এসে আমরা আজকে দাঁড়িয়ে আছি। এই মহামারীর মধ্যেও চীন আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন করে আজকে ভারতের প্রতি আক্রমণ শানিয়েছে। এই জায়গায় আপনার ভূমিকা এবং আপনাদের দলীয় ভূমিকাটা ঠিক কি, যদি আমাদের দর্শকদের একটু স্পষ্ট করে বলেন। প্রথম কথা আমি বলি যে করোনার প্রকোপ ভারতবর্ষে প্রথম জানুয়ারির শেষে, এবং যে সময় এই করোনার প্রকোপ, সেই সময় থেকে আর জনতা কারফিউ অবধি যে সময়টা, তার মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যেটা ভারতবর্ষের সরকারের কাছে বা ভারতবর্ষের শাসক দলের কাছে মনে হয়েছিল যে সেই সময় করোনার চেয়েও তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠে সেই বিষয়গুলো। যেমন তার মধ্যে হচ্ছে নমস্তে ট্রাম্প, তার মধ্যে মধ্যপ্রদেশের সরকার বদল, মধ্যপ্রদেশের এমএলএ কেনা বেচা, এবং প্রায় 3,500 অনুপ্লব বাবু, আপনাকে আমি একটু বিরত করছি। আমার প্রশ্নটা ছিল, আন্তর্জাতিক সীমান্তে যখন চীন আন্তর্জাতিক সীমান্তে লঙ্ঘন করে ভারতবর্ষের প্রতি আক্রমণ শানিয়েছে, সেই জায়গাটা থেকে আপনাদের পজিশনটা ঠিক কি? আপনি যদি এই জায়গাটা সবিস্তারিত বর্ণনা করেন, তারপরে আমি আসছি আপনার কাছে। করোনার জন্য এলেন তো, সেই জন্য আমি এই প্রসঙ্গটা এলাম। তবে এটা বলতে পারি যে ভারতবর্ষে 2014 সালে এই সরকার ক্ষমতায় আসার পর আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে সেই ছবি কালামে ধাক্কাধাক্কি। আবার আমরা দেখেছি সেই ছবি যে 2রা জুন ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে আমার দেশের মধ্যে চীনের ফৌজ ঢুকে গেছে এবং আমরা তাদের বের করবার চেষ্টা করছি। আবার ছবি আমরা দেখেছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন যে আমার দেশের মধ্যে চীনের সেনা ঢোকেনি, কোনো ছাউনি দখল করেনি। বোধহয় আজকে সর্বরিদির জবাব দেওয়ার দায় যে 2রা জুন প্রতিরক্ষা মন্ত্রী সত্যি কথা বলেছিলেন নাকি 19শে জুন প্রধানমন্ত্রী সত্যি কথা বলছেন, বা একটু ঘুরিয়ে বললে প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রী এদের মধ্যে কে মিথ্যে কথা বলছেন, তার দায়টা সর্বরিদির জবাব দেওয়া। সর্বরিদি কি বলবেন আপনি এই বিষয়ে? সর্বরিদি শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, শুনতে পাচ্ছি। সর্বরিদি অনুপ্লব বাবু সরাসরি আপনাকে এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য কথা বলছেন, না, আপনি কি বলবেন? ঠিকই আছে, প্রশ্ন তো করতেই পারেন উনি, এবং বিষয়টা হচ্ছে প্রধানমন্ত্রীর মুখের কথাকে বিকৃত করা হচ্ছে। এবং যেটা উনি বলেছেন যে চীন আজকে যে চীন আক্রমণ করছে বা আজকে যে ভেতরে ঢুকছে তা তো নয়, চীনের এটা বরাবরই স্বভাব। চীন বারবার আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে বারংবার ভারতবর্ষের দিকে থাবা বাড়িয়েছে। আমরা এটা দেখেছি 62 সালে দেখেছি, আমরা দেখেছি যে কিভাবে চীনের আগ্রাসন নীতি, তারপরে আমরা 2004-এ দেখেছি কিভাবে চাকদি উপত্যকা দখল করে নিল, কিভাবে প্যাংগং লেক দখল করে নিল। আমরা 2009 সালে দেখেছি কিভাবে একটা বাণিজ্য কেন্দ্র কিভাবে চীনের দখলে দিয়ে দেয়া হলো। তারপরে আমরা এটা পরপর দেখছি, আমরা 2013-তেও দেখেছি। সুতরাং এই তো প্রথম ভারতের একজন সরকার যে দাপটের সঙ্গে প্রত্যাঘাত করেছে চীনকে। ফলত কে বলছেন সত্যি, কে মিথ্যে বলছেন, এই কথাগুলো আমি তৃণমূলের কাছ থেকে শুনবো না। সর্বরিদি একটু বিরত করছি, সর্বরিদি একটু বিরত করছি আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী যেখানে আজকে প্রশাসনের শীর্ষে বসে আছেন তথা ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করছেন, সেখানে বলেছেন চীনা অনুপ্রবেশকারী ভারতবর্ষে ঢোকেনি, তাহলে 20 জন শহীদ হলেন কি করে? হ্যাঁ, না না, বিষয়টা তো তা নয়। যে পোর্শনটা থাকে, যেটা আমাদের এলওসির মাঝখানে, যেখানটা নোম্যান্স ল্যান্ড যেখানটা থাকে, যেখানে হাতিয়ার নিয়ে যাওয়া অনৈতিক, সেইখানটাতে যখন দুদলের সেনারা নরমালি চলাফেরা করতে পারে, কারণ তাদের হাতে হাতিয়ার থাকে না, এবং সেইখানে দাঁড়িয়ে চীনারা কিভাবে বিভৎসভাবে ওই কাঁটা তার লাগানো অস্ত্র দিয়ে আমাদের সৈনিকদের উপরে আক্রমণ করেছে, তার ছবিও আমরা দেখেছি। আমি অনুপ্লব বাবুর কাছে আসবো, আমি আগে শেষ করতে দিই সর্বদা। হ্যাঁ, বলুন। নোম্যান্স ল্যান্ড যে জায়গাটা, সেইখানটা যেহেতু আমরা আমার দেশ বা চীনের দেশ সেটা বলতে পারে না, যেহেতু পারে না, সেইখানে চুক্তি অনুযায়ী কেউ অস্ত্র রাখতেও পারে না, ফলে তারা নিরস্ত্র ছিল, এবং হাত দিয়ে বানানো লোহার ডান্ডা দিয়ে যে নির্মম ভাবে আঘাত করা হয়েছে ভারতীয় সৈনিকদের, তাতে এই মুহূর্তে আমাদের গোটা ভারতবর্ষ একই জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি যে চীনের এই জঘন্যতম হত্যাকাণ্ডের বিরোধ করব, আমরা চীনের বিরোধ করব। তাতে দাঁড়িয়ে যদি অনুপ্লবটা এই প্রশ্নটা করেন যে কে ঠিক কথা বলছেন, এটা অদ্ভুত ব্যাপার। আসলে দোষ কিছু অনুপ্লবটার নয়, ওনাদের সুপ্রিমো অর্থাৎ তৃণমূল নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি দিনে রাতে এত মিথ্যে বলেন যে সেই মিথ্যের সঙ্গে ঘর করতে করতে ওনাদের প্রতিটা কথাই সত্য মিথ্যে যাচাই করতে হয়। সর্বরিদি আপনাকে একটু থামাতে বাধ্য হচ্ছি, কিছু মনে করবেন না, কিন্তু আমরা এখানে দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রীর সদর্থক ভূমিকা। যখন সর্বদলীয় বৈঠক হয়েছে কেন্দ্রে, তখন সদর্থক ভূমিকা দেখেছি, এবং বলেছেন চীনকে পর্যদস্ত করতে গেলে তাদের সহযোগিতা এবং ভারতবর্ষের প্রত্যেকটি রাজনৈতিক দলের সমন্বয় একান্তভাবে দরকার। তারপরেও আপনি যে কথাটা বলছেন সেটা কতটা না 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 না, মুশকিল আছে। ওনারা সবসময়তেই সর্বদলীয় বৈঠক, সবাই মিলে কথা এটা বলেন। আমরা দেখেছি এই যে আমফানের হয়ে যাবার পর যখন দুর্গত মানুষ গোটা পশ্চিমবঙ্গ যখন মানে বিধ্বস্ত হয়ে রয়েছে, তখন মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন সবাই মিলে কাজ করি, কিন্তু আমরা বারংবার দেখেছি বিজেপির সর্বরিদি আমরা আমাদের মূল আলোচনা কেন্দ্রবিন্দুতে আসি, চীন যদি বলেন। না না, বিষয়টা চীন বললে তো চলবে না। কথাটা হচ্ছে নিজের কথা মতন কখনো মাননীয় মুখ্যমন্ত্রী সর্বদলকে ডাকবেন, কখনো ডাকবেন না। তিনি কখনো সর্বদলীয় বৈঠকে থাকবেন, কখনো আবার সর্বদলীয় বৈঠকে গিয়ে মোবাইল দেখবেন। এখন এইগুলোও তো গোটা পশ্চিমবঙ্গের মানুষজন দেখছেন। ওনার যে বিভিন্ন রকম চারিত্রিক বৈশিষ্ট্য, সেটা পশ্চিমবঙ্গের মানুষ গত 9 বছর ধরে দেখছে। ওনার প্রতি কথায় কথায় কেন্দ্রের সঙ্গে অসাম্য জায়গা তৈরি করা, ওনার প্রতি কথায় কথায় প্রধানমন্ত্রীকে এই করে দেবো ওই করে দেবো বলা, এবং দরকারের সময় তার কাছে গিয়ে সাহায্য চাওয়া, এইগুলো বাংলার মানুষ দেখছে। ফলে উনি এখন সমন্বয় চাইছেন কি সমন্বয় চাইছেন না, এই নিয়ে কথা আমি বলবো না। অনুপ্রবাবুর কাছে আসবো আমি। অনুপ্রবাবু শ্রীকুমার বলবেন, আমি বেশ সময় নেব না, শুধু ছোট্ট একটা কথা বলি।
মাননীয় প্রধানমন্ত্রী অপরাধ, কিন্তু এটা যদি ওই অপরাধ বলে মনে করেন, কিন্তু তারপরেও একটা কথা বলি, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু দাভোসে গিয়ে নীরব মোদীর সঙ্গে ফটোসেশন করেন না। যাই হোক, আমার কথা এটা, আপনি যে কথাটা বললেন যে নোম্যান্স ল্যান্ড ইত্যাদি ইত্যাদি অনেক কথা বললেন, আমি শুধু একটা ছোট্ট কথা বলি যে আজকের তারিখে শক্ত হাতে মজবুত হাত ভারতবর্ষ সরকার, এই মজবুত হাতটা কতটা মজবুত, যেখানে ওষুধ না পেলে পরে আমেরিকা বদলা নেবার হুমকি দেয়, যেখানেতে আমির শাহীর রাজকোনা টুইট করে লেখেন যে ভারত আমার দেশের মতাদর্শের সঙ্গে তার মত মেলে না, তেলের ডেলিভারি দেবো কিনা ভবিষ্যতে আমাদের ভাবতে হবে। এমন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যেখানেতে আজকে নেপাল তার মানচিত্রে ভারতবর্ষের 400 স্কোয়ার কিলোমিটার এলাকা ঢুকিয়ে উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলা, যেখানেতে বাংলাদেশ বলে সিএএ এনআরসির পরে আমরা ভারতবর্ষের সঙ্গে বন্ধুত্ব রাখবো কিনা ভাববো, যেখানেতে আমার প্রতিবেশী ভুটান যে আমরা অগরাজ্যের মতো ব্যবহার পেয়ে এসছে, সেই ভুটান বলে ভারতীয় নাগরিকদের আসবার জন্য পাসপোর্ট ভিসা দেখাতে হবে। এবং শুধু তাই নয়, চীন আজকে 45 বছর পর ভারতবর্ষের সীমানা অতিক্রম করে ঢুকে আসে। পাকিস্তান দেখে কাশ্মীরের দিকে, চীন দেখে লাদাখের দিকে, নেপাল দেখে উত্তরাখণ্ডের দিকে, আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী দেখে বাংলার দিকে। এটাই হচ্ছে ফারাক। আমি শ্রীকুমার বাবুর কাছে যাব। শ্রীকুমার বাবু শুনতে পাচ্ছেন? একদম। হ্যাঁ শ্রীকুমার বাবু, আপনার কাছে প্রথম প্রশ্ন। গতকাল আমরা কিছু সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম রাজ্যের মাননীয় রাজ্য সভাপতি, বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একটি মন্তব্য করেছেন, তা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে মিডিয়া তোলপাড়। বিষয়টি হচ্ছে, হিংসা দিয়ে রাজনীতি দমন করা যায়, কথাবার্তায় রাজনীতি দমন হয় না। এটা আজকের দিনে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক, কি বলবেন আপনি? আসলে দিলীপ বাবুর সব কথাগুলি এতটা খারাপ এবং এমন ভাবে তিনি রিপ্রেজেন্ট করেন যে আমার কাছে বিজেপি একটি বড় দল, তারা গোটা ভারতবর্ষ শাসন করছে, পশ্চিমবঙ্গ থেকে অনেকগুলি এমপি পেল, কিন্তু তার যিনি নেতা, যিনি একজন পার্লামেন্টের আমাদের 130 কোটি মানুষের দেশে তিনি শাসক দলের একজন এমপি, আমি খুব অবাক হয়ে ভাবি যে তার ভাষার জ্ঞানটা আরেকটু ভালো হওয়া উচিত। প্রথম কথা হচ্ছে হিংসা মানেটা কি তা তিনি জানেন? বাংলার হিংসা শব্দটা আসে কোত্থেকে, এর অরিজিন কোথায়? এটা সবসময় একটা কারোর ওপর একটা একেবারে খুব খারাপ শব্দ যেভাবে বলা যায় যে রিভেঞ্জফুল অ্যাটিটিউড, এইটা হচ্ছে হিংসা, প্রতিহিংসা নয়। আমি বলছি এটা অ্যাটিটিউড, একটা ব্যাড, এবং তার ফলে কেউ কাউকে খুন করতে পারে, কাউকে আহত করতে পারে এবং কাউকে থামিয়ে দিতে পারে। এই সবটাই হিংসার আউটকাম। কিন্তু এখন যদি রাজনীতির সাথে হিংসাটা জুড়ে যায়, শুনতে পাচ্ছেন? শ্রীকুমার বাবু শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। আমরা দেখেছি 2011, আমি আসছি। আমরা দেখেছি 2011 তৃণমূল কংগ্রেসের স্লোগান ছিল বদলা নয় বদল চাই। আজকে 2021 বিধানসভা আসন্ন, সেখানে দিলীপ বাবুর মন্তব্য কি পশ্চিমবঙ্গবাসীর পক্ষে একটা মানে ইঙ্গিতপূর্ণ বা সদর্থকপূর্ণ কোনো বার্তা দেবে বলে কি আপনার মনে হয়? আপনি তো একজন বামপন্থী নেতা, প্লাস আপনি প্রাক্তন মন্ত্রীও ছিলেন পশ্চিমবঙ্গে, কি বলবেন আপনি এই জায়গাটা থেকে? আমি প্রথম বলছি, দিলীপ বাবু যে ভাষায় কথা বলেন সেইটা নিন্দনীয়। ওই ভাষায় মানুষের, পশ্চিমবঙ্গের মানুষ সংস্কৃতি সচেতন মানুষ, সর্বরী দেবী তো সিরিয়াল করে, অভিনয় করে, আপনারা এই ভাষাগুলো ব্যবহার করেন আপনাদের সিরিয়াল, আর যদি করেন তাহলে মানুষ নেয়। আমি বলি আমি যত একটা এটা আমার প্রথম হচ্ছে 2011 সালের কথা বলছিলেন, বদলা নয় বদল। আমি তো 15টা বছর মন্ত্রীও ছিলাম আর এমএলএও ছিলাম। আমার পেছনে একজন বসতেন, তার নাম প্রদীপ, বর্ধমানের এমএলএ। আমরা ক্ষমতার বাইরে যাওয়ার পর প্রথম তাকে বাড়ির সামনে, তার মেয়ে স্ত্রীর সামনে তাকে পিটিয়ে মারা হয়েছিল, পিটিয়ে এমন করে মুখটা থেতো করা হয়েছিল যে যেন না চিনতে পারে। এইটা ছিল বদলা। বদল
চাই, বদলা নয়, এই কথা তিনি যখন বলেছিলেন, ভালো কথা ক্ষমতায় আসা, কিন্তু ঘটেছিল কোনটা? এটাই ঘটেছিল। এটা একটার পর একটা জায়গাতে এইরকমই ঘটনাটা ঘটেছিল। ঘটতে ঘটতে একটা জায়গায় দাঁড়ালো যে মানুষ মনে করতে শুরু করলো যে এবার তৃণমূলের ওপর হিংসাটাকে ব্যবহার করতে হবে, এবং দিলীপ বাবুদের এই দল যারা শাসন রয়েছে, আরেকটা দল যারা শাসন ক্ষমতায় আসতে চায়, এবং একই পদ্ধতিতে, যে পদ্ধতিতে তৃণমূল এসেছিল একই পদ্ধতি অবলম্বন করে তারা আসতে চাইছেন। আসলে রাজনীতির মধ্যে হিংসা যদি আসে ওটাকে পরিহার করতে হবে। যেখানে যেখানে এসছে আমি সেইগুলোকে কন্ডেম করছি। ঘটেনি তা নয়, আগে আগে ঘটেছে, কিন্তু সেই ঘটাটা কাঙ্ক্ষিত নয়, অকাঙ্ক্ষিত ছিল এবং সেটা সঠিক ছিল না। আর এরপরেও যে প্রশ্নগুলো আসবে আমি একটু আগাম মানে যাই, আপনারা নন্দীগ্রাম বলে দেবেন, আপনারা অন্য সমস্ত যে জায়গা শিউর টিউর বলবেন, কিন্তু তার আগে আগাম বলার আগে মনে করিয়ে দিই যে তাপসী মালিক খুন হয়েছিল, এখন পরিষ্কার হয়ে তার বাবার কথায় যে তারা সব তৃণমূল, জেলে আছেন। সিপিএম এর যিনি জেলে ছিলেন শহীদ বাবু, তিনি বাইরে রয়েছেন। এক, দু নম্বর হচ্ছে এখনো পর্যন্ত তৃণমূল বা বিজেপি যৌথভাবে যে কথা বলেছিল নন্দীগ্রামে লাশের পর লাশ তার নামের লিস্টটা এখনো দিতে পারেননি। কাজে আমাদের বিরুদ্ধে এইসব অভিযোগ 11 সালের এগুলো অত্যন্ত অবান্তর। আর আজকে ভাষায় কথা বলছে আমি বলছি তৃণমূল থাকছে, তাকে আমরা রাজনীতিগতভাবে তার বিরুদ্ধাচরণ করতে পারি, কিন্তু তা বলে তৃণমূল করে নয়, যেটা বিজেপি করার চেষ্টা করছে এটা সঠিক পথ না। এটাই আমার। অভিজিৎ বাবু শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। অভিজিৎ বাবু, আপনি তো একজন রাজনৈতিক বিশ্লেষক, আপনি শ্রীকুমার বাবুর কথাটা শুনলেন। এই যে আজকে দিলীপ বাবুর যে মন্তব্য, শ্রীকুমার বাবু তার প্রেক্ষাপটে একটি মন্তব্য পেশ করলেন, তা আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এই মন্তব্য এবং শ্রীকুমার বাবুর পারস্পরিক মন্তব্যকে কিভাবে দেখবেন, কিভাবে বিশ্লেষণ করবেন? আচ্ছা, প্রথমেই বলি, যারা এখানে এসেছেন তারা প্রত্যেকেই কোনো না কোনো রাজনৈতিক দলের নেতা বা নেত্রী। আমরা তো সাধারণ মানুষ, ইতিহাস থেকেই বর্তমান রচিত হয়, শ্রীকুমার দা বা অনুপ্লব বাবু বা সর্বরী দেবী জানেন। ফলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যতবার ক্ষমতা বদল হয়েছে তার প্রেক্ষাপট হিংসা ছাড়া এখনো অব্দি আমরা কিন্তু তা নজরে করতে পারিনি। তা সেই 77 সালে বামফ্রন্টের ক্ষমতায় আসাই হোক আর 11 সালে তৃণমূলের এই রাজ্যে ক্ষমতায় আসাই হোক, আমি শুধু শ্রীকুমার দাকে দুটো কথা বলবো, এটা আমার অনুরোধ, শ্রীকুমার দা একটু মন দিয়ে শুনবেন। সেটা হচ্ছে সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলন, প্রথম শহীদ শঙ্কর সামন্ত, দ্বিতীয় শহীদ আমাদের শালকু সোরেন, তৃতীয় শহীদ ঝর্ণা মান্ডি, সুমনা মান্ডি। এই যে একের পর এক লাশের রাজনীতি তৃণমূল সরকার করেছে বা বিরোধী দল হিসাবে তৃণমূল, সেই সময় দিনের তৃণমূল রাতে মাওবাদী, এই স্লোগান ছিল গোটা পশ্চিমবঙ্গে। সেখানে দাঁড়িয়ে শঙ্কর সামন্ত থেকে শুরু করে শালকু সোরেন, একের পর এক খুন। আজকে কিন্তু বামেদেরও এই দায় আছে যে সেই লাশের রাজনীতির শালকু সোরেনের মাকে জবাব দেওয়া, যে শালকুর মা কিন্তু বুকের ভেতরে কান্না চেপে রাখে। শালকুর মা জানতে চায় যে বামেরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুধু কি শান্তি মিছিলই করবে, না তৃণমূলের ভৈরব বাহিনী যারা আজকে শান্তির কথা বলছে, যারা আজকে চীনের বিষয়ে অনেক বড় বড় কথা বলছে। 2009 সালে যখন চীন আমাদের সাম্রাজ্য, আমাদের দেশের অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করছিল, সংসদের অভ্যন্তরে তৃণমূলের এমপিরা কি ভূমিকা নিয়েছেন আমরা দেখিনি। তারা আজকে রাজনৈতিক অরাজকতার কথা বলছেন। পশ্চিমবঙ্গের বিধানসভা ভাঙচুর আমরা দেখেছি, পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে সেই নৈরাজ্য, তারপরেও এই দলটা ক্ষমতায় এসছে। দিলীপ বাবু যে মন্তব্য করেছেন সেটা তার রাজনৈতিক মন্তব্য, সেই মন্তব্যের দায় দিলীপ বাবু নেবেন। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে খুব পরিষ্কার, পশ্চিমবঙ্গের মাটিতে আমরা কি দেখছি, যে পুলিশে যদি আজকে এফআইআর করতে যাওয়া হয়, শাসক দলের কোনো নেতা বা কোনো কর্মীর বিরুদ্ধে, সে সিপিআইএম করুক, কংগ্রেস করুক আর ভারতীয় জনতা পার্টি করুক,
পুলিশ সেই এফআইআর নিচ্ছে না। ওসি আজকে তৃণমূলের কার্যকর্তা হিসাবে ভূমিকা পালন করছে। শ্রীকুমার দা আমার সাথে সহমত হবেন কি হবেন না সেটা অনুপ্লব বাবু আসবো আপনার কাছে, হ্যাঁ বলুন। আজকে গোটা বাংলায় এই স্লোগান উঠেছে, আসবো। পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। এই স্লোগান আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গলিতে উঠেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় শ্রীকুমার দা, একটা কথা বলি, বাংলার মাটি তো লাল দুর্গের মাটি ছিল, ফলে এই মাটিতে বামেদের কাছে অনেক প্রত্যাশা মানুষের ছিল। 11 সাল থেকে 2019 সাল বামেরা শুধু শান্তি মিছিল আর নবান্নের 13 তলায় গিয়ে পিসপাই ছাড়া আর ময়দানে নেমে সেই লড়াইটা লড়তে পারলো না, যার জায়গাটা আজকে ভারতীয় জনতা পার্টি গ্রহণ করছে। এবং ভারতীয় জনতা পার্টির নেতা দিলীপ ঘোষ আজকে কথাটা কেন বলেছে, কারণ আপনি বলুন তো, ঘরের মধ্যে ঢুকে মহিলাদের ওপর শারীরিক নির্যাতন এফআইআর নিচ্ছে না, ওখানে আপনি শান্তি মিছিল করবেন, প্রতিবাদ করবেন না? পুলিশ মিথ্যা কেস দিচ্ছে, আপনি কি করবেন? আপনি পুলিশের কাছে রসগোল্লা ছুড়বেন? জ্যোতিবাবুর কথাটা মনে রাখুন, যে ওরা আমাদের বোম মারলে আমরা কি রসগোল্লা ছুড়বো? মহান নেতা জ্যোতিবাবুর বক্তব্য এটা শ্রীকুমার দা, সেই বাংলার মাটি এটা। ফলে বামেদেরও বুঝতে হবে যে সময়ের লড়াইটা অনেক কঠিন, শুধু শান্তি মিছিল দিয়ে লড়াই হবে না, হাতে হাত রাস্তার পর রাস্তা কিলোমিটারের পর কিলোমিটার দাঁড়ালে হবে না শ্রীকুমার দা। এই তৃণমূলের ভৈরব বাহিনী যে ভাষায় তৃণমূল বোঝে, তৃণমূলকে সেই ভাষাতেই আক্রমণ করতে হবে, নইলে পঞ্চায়েতে ওই 40,000 45,000 সিটে প্রার্থীও দেওয়া যাবে না। দেবুদাস উষারানী দাস আজকে কাঁদছে, ওপর থেকে তারা কিন্তু জানতে চাইছে আগামী দিনে তৃণমূলের এই ঘাতক বাহিনীর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ যোগ্য জবাব দেবে কিনা। আর আজকে বামেরা সেই জায়গাটা নিতে পারছে না বলেই দিলীপ ঘোষ সেই জায়গাটা নেওয়ার চেষ্টা করছেন এবং সাকসেস হচ্ছেন। এই কথা শ্রীকুমার দা অস্বীকার করতে পারবেন না। 19-এর নির্বাচনের ভোট আজকে বিজেপি যে ভোট পেয়েছে, অস্বীকার করার জায়গা আছে। বাম কর্মী সমর্থকদের ভোট বিজেপির দলে গেছে, একথা শ্রীকুমার দা অস্বীকার করতে পারেন? ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমি আসবো, সর্বদি আপনার কাছে আসবো। তীব্র এই লড়াইটা তীব্র। আমি শুধু শেষ যে কথাটা বলবো যে আজকে এই আমস্তিতে গোটা রাজ্য জুড়ে কথা উঠছে পরিবর্তনের নতুন ভোর, তৃণমূলের সবাই চাল চোর। এই চাল চোরদের বিরুদ্ধে আজকে আমরা ডিভাইড এন্ড রুলস করব না, তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা হবে একমুখী। যেভাবে 11 সালে বামপন্থীদের হাঁটানোর জন্য গোটা শক্তি এক হয়েছিল, আজকে তৃণমূলকে হাঁটানোর জন্য পশ্চিমবঙ্গের মানুষ ঐক্যবদ্ধ। 21-এ তৃণমূলের বিদায় নিশ্চিত। শ্রীকুমার দা চাক বা না চাক, আমি মনে করি রাজনৈতিক নেতা হিসেবে শ্রীকুমার দা সামনে বলতে পারবে না, কিন্তু মনে মনে শ্রীকুমার দাও চান যে 21-এ তৃণমূল সরকার নিপাত যাক। এটাই শ্রীকুমার দা কেন গোটা পশ্চিমবঙ্গের মানুষ। আমি অনুপ্লব বাবুর কাছে যাব। অনুপ্লব বাবু শুনতে পাচ্ছেন? একটা অনুপ্লব বাবু শুনতে পাচ্ছেন? অনুপ্লব বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। বিরোধীরা বলছেন, রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, আমাকে বলতে দিন অনুপ্লব বাবু, আমাকে বলতে দিন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিরোধীরা বলছেন তৃণমূল নিপাত যাক। তাহলে 2011 থেকে 2020 এই দীর্ঘ সময় আপনাদের মধ্যে এই কালিমাযুক্ত জায়গাটা আজকের দিনে প্রেক্ষাপটে দাঁড়িয়ে খুব একটা প্রাসঙ্গিক বলে কি মনে হয়? কি বলবেন আপনি অভিজিৎ বাবু জবাবে? বলি, একটা জায়গায় আমার অন্তত বুঝতে অসুবিধা নেই না, সেটা হলো যাকে আপনি রাজনৈতিক বিশ্লেষক বলে পরিচয় করালেন, তিনি রাজনৈতিক বিশ্লেষক নন, তৃণমূলের সমালোচক বলে যদি আপনি পরিচয়টা করাতেন তাহলে পরে বোধহয় পরিচয়টা সঠিক হতো। তার কারণ আমি এতক্ষণে বুঝতে পারলাম যে ওনার পেছনে দরজার খিলটা কেন বন্ধ। না, আমাকে একটু বলতে দিন, আমার কথা মাঝখানে আটকাবেন না, আমি কিন্তু কারুর মাঝখানে আটকাইনি। বলুন। কারুর মাঝখানে আটকাইনি। আমি এতক্ষণে বুঝতে পারলাম যে ওনার পেছনে দরজাটা কেন খিল দিয়ে বন্ধ। তার কারণ ওই খিলের পেছনেতেই রয়েছে সম্ভবত দিলীপ ঘোষ বা নরেন্দ্র মোদীদের লাউড স্পিকারের আওয়াজটা শুধু ওনার কণ্ঠ বেরোচ্ছে, এটাই হচ্ছে ফাঁকা। যাই হোক, একটা কথা বলি, উনি নন্দীগ্রামের কথা বললেন, উনি অনেক বললেন সিঙ্গুরের কথা, কিন্তু সম্ভবত উনি এই ইতিহাসটা জানেন না যে ইতিহাসে সন্তানের রক্ত দিয়ে ভাত মেখে সাঁইবাড়ির মাকে খাওয়ানো হয়েছিল এই বাংলার মাটিতে হিংসার রাজনীতি করতে গিয়ে। আর আজকে দিলীপ ঘোষ যে হিংসার কথা বলছেন, যে বলছেন বদলাও হবে আর বদলও হবে, বিশ্বাস করুন 60-এর দশকে আমি যখন জন্মেছি আমি চারু মজুমদারকে দেখিনি,
আজকে দিলীপ ঘোষকে দেখে আমি চারু মজুমদার পার্ট 2 দেখতে পাচ্ছি। বাংলার বুকে আজকে দ্বিতীয় চারু মজুমদার তৈরি হচ্ছেন দিলীপ ঘোষ, এবং আমি এটাও বলছি চারু মজুমদার হয়েছিল সেই পরিণতির অপেক্ষার দিন গুনুন দিলীপ ঘোষ, কারণ বাংলার মানুষ এই হিংসাকে আশ্রয় দেবেন না, প্রশ্রয় দেবেন না। না না না, কথা হবে কথা হবে। আমি অনুপ্রভদাকে একটা কথা জানতে চাই। বলুন বলুন। হ্যাঁ, জানাতে চাই। অনুপ্রভদা শুনতে পাচ্ছেন? গত 2018 8 মে, শুনতে পাচ্ছেন? 2018 8 মে পঞ্চায়েতের নমিনেশনের শেষ দিন। আমি যেহেতু হাওড়া সদরের দায়িত্বে ছিলাম, তাই পঞ্চায়েতের ডোমজুর আমাদের বিডিও অফিসে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষজন তৃণমূলের পতাকা মাথায় বেঁধে, মুখে সবুজ আবির, হাতে বড় বড় শট, তারা কিছুতেই বিজেপির যাতে কোন পুরুষ বা মহিলা তারা নমিনেশন জমা দিতে না পারে তার জন্য মার 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 চিৎকার করছে। আমি যে প্রাণটা আমার বেঁচে আছে সেটা আমার বাবা মায়ের পুণ্য, ভগবানের আশীর্বাদ। আপনারা বলবেন শান্তির কথা, আপনারা দিলীপ ঘোষের কথার উপরে আপনার কথা বলবেন। আপনারা তৈরি করেছেন গত 9 বছর পশ্চিমবঙ্গ হিংসা শিখেছে আপনাদের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। আপনি কি বলছেন অনুপ্রভদা? আপনি চিন্তা করতে পারছেন যে পশ্চিমবঙ্গের মানুষ কোন ভাষায় কথা বলছে এখন? এই ভাষাটার জন্মদায়িনী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা প্রশ্ন করছি আপনাকে যে যখন চুলের মুঠি ধরে মেয়েদেরকে টেনে টেনে মারা হচ্ছে, শাড়ি জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে, আমার সামনে হাওড়াতে একজন মহিলা যিনি জমা দিতে যাচ্ছিলেন নমিনেশন, তাকে বলা হচ্ছে শাড়ির আঁচল টেনে যে এখন একলা টানছি, এরপর বাজারে গিয়ে শাড়ি টেনে ছিঁড়ে ফেলবো। আপনাদের কর্মীরা বলছে, আপনি বলছেন দিলীপ ঘোষ কেন এই মন্তব্য করেছে? আপনারা এই জায়গাটাকে জঙ্গল বানিয়ে ফেলেছেন। জঙ্গলে দাঁড়িয়ে জঙ্গলের রাজনীতি হবে। আমি আসছি সর্বরিদি আমাকে বলতে দিন। যেখানে হ্যাঁ আমি আসছি সর্বরিদি আমাকে একটু বলতে দিন। আমাকে একটু বলতে দিন। সর্বরিদি আমাকে একটু বলতে দিন। আমি আসছি আপনার কাছে, আমাকে একটু বলতে দিন। প্রথম কথা, বদলা নয় বদল চাই তৃণমূলের প্রথম ইএসপি ছিল, ইউনিক স্লোগান পয়েন্ট। আপনারা যদি বদলার রাজনীতি বিশ্বাস না করেন, তাহলে যদি বদলার রাজনীতি থেকে সরিয়ে এনে মানুষকে স্বস্তির রাজনীতি দিতে চান, তাহলে দিলীপ বাবুর মন্তব্যটা কি খুবই প্রাসঙ্গিক? না না, আমি একটা কথা বলবো, একটুখানি হবে না, বুঝতে হবে। আপনারা মন্তব্য না করে তো রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে পারতেন। না না তন্ময়, আমি তো উত্তর দেবো তো, আমাকে আসছি। আপনারা তো রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে পারতেন। অভিজিৎ বাবু কি বলবেন? অভিজিৎ বাবু বলুন। আমি বলি, কথা হচ্ছে যে উনি একটা কথা বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। আপনি একটু মুখের সামনে নিয়ে কথা বললে সুবিধা হয় আমাদের শুনতে। ত্রিপুরার কথা বলছি, ত্রিপুরায় 90% আসন ভারতীয় জনতা পার্টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে 17টা মামলা ছিল সুপ্রিম কোর্ট মিলিয়ে, সেই সুপ্রিম কোর্ট বলেছে 1 বছর অবধি আটকে রেখেছিল, 1 বছর পঞ্চায়েতের ভোট গঠনকে বলেছিল। আপনাদের নেতা জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিল যে সিপিএম হলো কেউটে সাপের বাচ্চা, মাটির মধ্যে তাদেরকে টিপে টিপে মারা উচিত। কোন শান্তির বার্তা দিয়েছিল আপনাদের নেতা অনুব্রত মণ্ডল?
না না, আপনি না, তো একদম শিক্ষক এই বাবু কি কথা বলবেন? আমি বলবেন শিক্ষক না। বাবুর কাছে যাবো। শিক্ষক বাবু কি না, বলবেন? একটু কথা বলবেন না। শিক্ষক বাবু কি অনুব্রত বলবেন? মণ্ডল, পরিষ্কার, টাইয়া পরিষ্কার, সিপিএম না, না, বিজেপি। অনুপ্রভ বাবু, না, না, অনুপ্রভ বাবু, শুনুন, অনুপ্রভ বাবু, অনুপ্রভ, অনুব্রত মণ্ডল, সর্বরি দেবী, সর্বরি দেবী, সর্বরি না, সর্বরিদি, না, না, সর্বরিদি, কথা বলতে দিচ্ছেন না। সর্বরিদি, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, সর্বরিদি, আমি না, শিক্ষক না, বাবুর কাছে যাবো। এই কথা অনুমান মুখ থেকে শুনবো না। না 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 না, আমি শ্রীকুমার বাবুর কাছে যাবো। শ্রীকুমার বাবু কি বলবেন আপনি? শ্রীকুমার বাবু কি বলবেন? পশ্চিমবঙ্গের মানুষ সন্ত্রাসের আমরা- বিভক্ত। আমরা- তারা পরিত্রাণ চাইছে তৃণমূলের হাত থেকে। সর্বরিদি, 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 আমি আপনার কাছে যাবো। আমি প্রথমে শ্রীকুমার বাবু, আপনি কি বলবেন? আমি কিন্তু বারও ইন্টারাপ্ট করি না আপনারা যখন, কিন্তু মাঝখান থেকে যারা শুনবেন না তারা কিন্তু আপনাদের এই ঝগড়াটাই শুনবেন, কথাগুলো শুনতে পাবেন না। আমরা যদি সবাই এইটুকু শেয়ার করতে পারি তাহলে ঠিক আছে। আমার যেটা বলার একদম প্রথম থেকে আমি বলছি, রাজনৈতিক ভাষ্যকার বলেছিলেন যে আমার দায়িত্ব। আসলে যারা মেরেছিলেন, আমি সর্বরী দেবীকে খেয়াল করিয়ে দিই এবং একই সাথে যে এটাও অনুপ্রভকে খেয়াল করিয়ে দিই যে আপনারা দুজনেই কিন্তু টিভি চ্যানেলে আপনাদের অনেক বড় নেতারা যখন একসাথে বসতাম তখন কিন্তু তারা নিজেরাই বলেছেন প্রকাশ্যে একদম যে বিজেপি তারা 2011 সালে তাদের সমস্ত সাপোর্ট তৃণমূলকে দিয়েছিল লেফট ফ্রন্টকে হারাতে হবে, ওটাই অ্যাটিটিউড। 2016 সালের আগে একটি বড় চ্যানেলে আমি যখন বসেছিলাম তখন আমি জিজ্ঞেস করেছিলাম সারদা, নারদ এইসব ঘটনাগুলোর বিচার হবে কি? তো তারা বলেছেন যদি কনফার্ম হই যে লেফট ফ্রন্ট আসবে না তখন এই বিচার হবে, তার আগে হবে না। আমি এটা 2016 সাল, এই সবটাই আমি আপনাকে বলছি আপনাদের নেতাদের মুখের ভাষা। এটা গেল 2। 3 নম্বর, আমি ভারতের কমিউনিস্ট পার্টি করি। আমি বিশ্বাস করি যে ইডিওলজিক্যাল লড়াইটাই একমাত্র থাকা উচিত যদি দেশে গণতন্ত্র থাকে। মার্ক্সবাদ কখনো এই কথা বলে না ভায়োলেন্সে। মার্ক্সবাদ ডেফিনেট করে সর্বহারা যুদ্ধ করতে পারে, যুদ্ধ এক নয়, কিন্তু যুদ্ধটা কতগুলো একটা আদর্শের কারণে একটা ডেভেলপ করতে পারে। ধরুন মহাভারতের যুদ্ধটাও একটা কারণ ছিল, ওটা হিংসে ছিল না। হিংসা যা ছিল সেটা দুর্যোধনদের ছিল, কিন্তু লড়াই যখন শুরু হলো তখন ওটা একটা ইডিওলজিক্যাল গ্রাউন্ড। আপনি শালতু সোরেনের কথা বললেন, শালতু সোরেনের থেকে কষ্টের কিছু নেই। সেখানে দাঁড়িয়ে বিজেপি, তৃণমূল, মাওবাদী এরা সবাই মিলে তারা একসাথে হয়ে আমাদের বামপন্থী লোকেদের খুন করেছিল, আদিবাসীদের খুন করেছিল। সেই লোকগুলো আমি বলছি এটা তৃণমূল যারা এই ঘটনার সাথে যে মহিলা নেত্রী তিনি দাদা তখন কংগ্রেস কোথায় ছিল? আগে দাদা দাদা বলতে দিন। অভিজিৎ বাবু, অভিজিৎ বাবু, অভিজিৎ বাবু, শ্রীকুমার বাবুকে বলতে দেওয়া হোক। অভিজিৎ বাবু, শ্রীকুমার বাবুকে বলতে দেওয়া হোক। হ্যাঁ বলুন। আমি আর নামটা বলবো, এই মহিলা কোথায় আছে শ্রীকুমার বাবু, মুখের সামনে নিয়ে কথা বলেন। শ্রীকুমার বাবু, আপনি যদি মাউথ পিসটা একটু মুখের সামনে নিয়ে কথা বলেন। আমি বলছি, শুনতে পাচ্ছেন এবার? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে এরা সবাই মিলে বিচার হয়নি, কিন্তু যাদের যাদের নামে অভিযোগ ছিল তৃণমূলের আমাদের বিরুদ্ধে সব শেষ হচ্ছে। অর্থাৎ কোনো অবস্থাতেই কিন্তু একটা কথা পরিষ্কার হয়ে গেছে, আমাদের সততার জায়গা আমরা পরিষ্কার করে রেখেছি। এখন যেটা দরকার সেটা হচ্ছে ইডিওলজিক্যাল ভিত্তিতে লড়াই। আমাদের যে লোকেরা হ্যাঁ দিয়েছে, আমি আপনার সাথে একমত যে বামপন্থী লোকেরা বেশ কিছু লোক বিজেপিকে ভোট করেছে গত নির্বাচনের সময়, পার্লামেন্টের কাজটা তারা সঠিক। বাবু, আমাদের আমাদের একটি বিজ্ঞাপনের বিরতির সময় হয়ে গেছে। আমরা খুব খুব তাড়াতাড়ি আসছি, একটা বিজ্ঞাপনের বিরতির পরেই আসছি।
আপনি কি কাজ খুঁজছেন? ফ্রেশার্সদের জন্য একটা বিশেষ সুযোগ। আমাদের টিভি চ্যানেলের জন্য মহিলা নিউজ রিডার এবং কপিরাইটার প্রয়োজন। এখনই যোগাযোগ করুন, আসন সীমিত। ফোন 7980529332। করোনা ভাইরাস মোকাবিলায় সাধারণ মানুষের পাশে আমরা। লকডাউন চলাকালীন কালোবাজারি রুখতে এবং সমাজকে সচেতন করতে আমরা আপনার সমস্যায় সহযোগিতায় 24 HRS টিভি সবার পাশে সব সময়। লাভ এলেজার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়িতে থাকুন এবং নিজেকে সেফ রাখুন। আপনি কি কাজ খুঁজছেন? ফ্রেশার্সদের জন্য একটা বিশেষ সুযোগ। আমাদের টিভি চ্যানেলের জন্য মহিলা নিউজ রিডার এবং কপিরাইটার প্রয়োজন। এখনই যোগাযোগ করুন, আসন সীমিত। ফোন 7980529332। বেঙ্গল গ্রুপ প্রাইভেট সিকিউরিটি অ্যান্ড ফ্যাসিলিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে বেঙ্গল এবং প্যান ইন্ডিয়া বেসিসে কাজ করছে। যারা সিকিউরিটি গার্ড, বাউন্সার, কেয়ারটেকার, অল ইন্ডিয়া লাইসেন্স গানম্যান, হাউসকিপিং, ফ্যাসিলিটি ম্যানেজার, গার্ডেনার, লিফটম্যান, ড্রাইভার, মহিলা সুরক্ষা এবং বাউন্সার, ফিল্ড অফিসার, মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করতে আগ্রহী, তারা যোগাযোগ করুন বেঙ্গল গ্রুপের সঙ্গে। ঠিকানা বেঙ্গল গ্রুপ, 60 নম্বর লেনিন সরণি, কলকাতা 700013, লিন স্মৃতি বিদ্যালয়ের একেবারে বিপরীতে, ওয়েলিংটনে। মোবাইল নম্বর 7980544543, ল্যান্ডলাইন নম্বর 03322649796 এবং 22268186। ভালো থাকুন, ভালো রাখুন। আপনার শরীরের পরিচর্যায় আসতে চলেছে ভালো থাকুন, ভালো রাখুন। লা বেলেজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা সেলুন, গড়িয়াহাট, ডোভার লেনে। ভালো থাকুন, ভালো রাখুন। লা বেলেজার কর্ণধার মুনমুনগঞ্জ চৌধুরী এমনটাই মনে করেন, তাই এবার আপনাকে ভালো রাখতে ভালো থাকুন, ভালো রাখুন। লা বেলেজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা সেলুন, গড়িয়াহাট, ডোভার লেনে। হেল্পলাইন নম্বর 9831010107। লা বেলেজা, ভালো থাকুন, ভালো রাখুন। করোনা ভাইরাস মোকাবিলায় সাধারণ মানুষের পাশে আমরা। লকডাউন চলাকালীন কালোবাজারি রুখতে এবং সমাজকে সচেতন করতে আমরা আপনার সমস্যায় সহযোগিতায় 24 HRS টিভি সবার পাশে সব সময়। লাভ এলেজার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সকলে সুস্থ থাকুন, বাড়িতে থাকুন এবং নিজেকে সেফ রাখুন। ভালো থাকুন, ভালো রাখুন। আপনার শরীরের পরিচর্যায় আসতে চলেছে ভালো থাকুন, ভালো রাখুন। লা বেলেজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা সেলুন, গড়িয়াহাট, ডোভার লেনে। ভালো থাকুন, ভালো রাখুন। লা বেলেজার কর্ণধার মুনমুনগঞ্জ চৌধুরী এমনটাই মনে করেন, তাই এবার আপনাকে ভালো রাখতে ভালো থাকুন, ভালো রাখুন। লা বেলেজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা সেলুন, গড়িয়াহাট, ডোভার লেনে। হেল্পলাইন নম্বর 9831010107। লা বেলেজা, ভালো থাকুন, ভালো রাখুন। বেঙ্গল গ্রুপ প্রাইভেট সিকিউরিটি অ্যান্ড ফ্যাসিলিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে বেঙ্গল এবং প্যান ইন্ডিয়া বেসিসে কাজ করছে। যারা সিকিউরিটি গার্ড, বাউন্সার, কেয়ারটেকার, অল ইন্ডিয়া লাইসেন্স গানম্যান, হাউসকিপিং, ফ্যাসিলিটি ম্যানেজার, গার্ডেনার, লিফটম্যান, ড্রাইভার, মহিলা সুরক্ষা এবং বাউন্সার, ফিল্ড অফিসার, মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করতে আগ্রহী, তারা যোগাযোগ করুন বেঙ্গল গ্রুপের সঙ্গে। ঠিকানা বেঙ্গল গ্রুপ, 60 নম্বর লেনিন সরণি, কলকাতা 700013, লিন স্মৃতি বিদ্যালয়ের একেবারে বিপরীতে, ওয়েলিংটনে। মোবাইল নম্বর 7980544543, ল্যান্ডলাইন নম্বর 03322649796 এবং 22268186।
শুরু করছি। আমি চলে যাব অনুপ্লব বাবুর কাছে। অনুপ্লব বাবু বলুন, কি বলছিলেন? হ্যাঁ শ্রীকুমার বাবু বলুন। শেষ করি। হ্যাঁ বলুন। তা হচ্ছে হ্যাঁ শ্রীকুমার বলুন। যারা যারা মাওবাদী ছিলেন তারা সবাই এখন টিএমসি, এটা এক। 2 নম্বর হচ্ছে যে তাদের নেতা কিষেনজি, তাকে তো খুন করা হয়েছে, আমি বিশ্বাস করি তা। এবং মাওবাদীরা তারা কেউ পরবর্তীকালে স্বীকার করেনি তাদের কোনো একেবারেই তাদের কোনো মানুষ, কারণ তাকে তারা মনে করেছিল যে তিনি টিএমসি ছিলেন, সেই জন্য শেষকৃত্যের পরেও তার জন্য পতাকা নামাননি বলছে, তাহাপাস করেনি। এটা দ্বিতীয় পয়েন্ট। 3 নম্বর হচ্ছে আমি বিশ্বাস করি, আমাদের ফল বিশ্বাস করে যে হিংসা নয়, যুদ্ধ হতে পারে, যুদ্ধ হতে পারে আদর্শগত কারণে, যুদ্ধ হতে পারে সেটা চীনের সাথেও যুদ্ধ হতে পারে, সেটা রাজনীতি নিজে আসার জন্য অন্যরকম যুদ্ধ হতে পারে। এটা মানুষ লাঠি নিয়ে গেলে যুদ্ধ হয় না, আদর্শ একটা বড় যুদ্ধ। এই যুদ্ধটা হোক, পশ্চিমবঙ্গের রাজনীতি এটা এখানেই গিয়ে দাঁড়া, ওটা দিলীপ ঘোষেরও নয়, ওটা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী কারোটাও নয়, কোনটাই নয়। এর বাইরে গিয়ে আদর্শের লড়াই। শ্রীকুমার বাবু শুনতে পাচ্ছেন? শ্রীকুমার বাবু শুনতে পাচ্ছেন? আমরা যদি আমি আসছি আমরা যদি আমি আসছি শ্রীকুমার বাবু শুনতে পাচ্ছেন? আমি আসছি শ্রীকুমার বাবুর কাছে আমার প্রশ্ন। শ্রীকুমার বাবু, এই যে হিংসার রাজনীতি, আমরা যদি ইতিহাসের পেছনের পাতায় চলে যাই, আমরা দেখেছি মরিচঝাপি, আমরা দেখেছি সাইবাড়ি হত্যা মামলা। সেই হিংসা নয় বদল চাই, বদল নয় হিংসা চাই, এটা কি কোথাও একটা তাৎপর্য রাখছে? কি কোথাও তাৎপর্যপূর্ণ জায়গায় কি রাখছে আপনার এই বক্তব্য? তাহলে হিংসার উৎপত্তি সাইবাড়ি থেকে শুরু হয়েছিল কেন? হিংসার উৎপত্তি মরিচঝাপি থেকে শুরু হয়েছিল। আমার টিএমসি বন্ধু ভাই বলতে পারেন, অনেক ছোট, নিশ্চয়ই করে বয়সে হবে, অবশ্যই বয়সে ছোট। তো আমি সেই জায়গা থেকেই বলছি যে তৃণমূল কংগ্রেস প্রথম যে এজেন্ডা করেছিলেন সাইবাড়ি হত্যার তদন্ত শুরু করেছিল। আচ্ছা, তদন্ততে পাওয়া গেছে যে বাচ্চার মেয়ের রক্তটা তার মায়ের মুখে মাখিয়ে দেওয়া হয়েছিল, এটা প্রমাণিত হয়েছে, এটা কেউ প্রমাণ করতে পেরেছেন। 10 বছর প্রায় ক্ষমতায় আছে, সত্যি নয়। ওখানে ওদের সাথে একটা লড়াই হয়েছিল, কোনো ভুল নেই, তাকে লড়াই হয়েছিল, ওখানে সাইবাড়ির ছেলেরা মারা গেছিল, এটাও ঠিক। কিন্তু এর পেছনে একটা রাজনৈতিক একটা কারণ ছিল। তারা কিভাবে এসেছিলেন সাইবাড়ির ঘটনা করবেন, মনে হয় কাজটা সঠিক ওভাবে কোনোদিন কোনো সমস্যার সমাধান হয় না কাজটা, এটা। কিন্তু আপনাদের বাকিটা যে গল্প, সেই গল্পগুলো এতদিনে বন্ধ হয়। আর দ্বিতীয় হচ্ছে আরিফ ঘটনাটা যেভাবে সেটা সত্যি নয়, কিন্তু আরিফ কিছু নিশ্চয়ই এক্সেস হয়েছিল, কিন্তু যেভাবে প্রচার করা হয়েছিল সেই কথাটা সত্যি নয়। যদি হতো তাহলে তৃণমূল কংগ্রেস 9 বছরে এটা তদন্ত করে, আংশিক সত্য হলেও তো বিষয়টি সত্য। শ্রীকুমার বাবু আংশিক সত্য হলেও তো বিষয়টি সত্য। আমি বলি যে লোকগুলোকে নিয়ে আসা হয়েছিল দেশ ভাগের জন্য, যারা মধ্যপ্রদেশে জানতে ওয়ারাতে ছিল, তাদেরই একটা অংশ তো এখানে এসেছিল। আমি যখন রাজনীতির কারণে জানতে ওয়ারাতে গিয়েছিলাম এবং যেখানে তাদের সাথে মিট করেছিলাম, এই বাংলাদেশের মানুষ এটা রিহ্যাবিলিট করা হয়েছিল, তাদের মধ্যে কেউ কেউ মারিচাবি এসেছিলেন, তারা কোনো কথা বলেছে এই বিষয়ে কোনো ভুল নেই, এটা ঠিক। কিন্তু যেটা প্রচার করা হয় সেই প্রচারটা যদি সত্যি হতো, তাহলে কংগ্রেস আর তৃণমূল তারা এতদিনে তদন্ত করে আমাদের ফাঁসি দিলেন, তার কোনোটাই করতে পারেনি। কিন্তু কাজেই তার সমস্ত কথাগুলো সত্য ছিল না। আমি অনুপ্লব বাবুর কাছে চলে যাব। অনুপ্লব বাবু বলুন। আমি ছোট ছোট দুটো কথা বলবো, তার কারণ সময় আর বেশি নেই, দেখছি আর 15 মিনিট আছে। আমি শুধু একটা কথা বলবো যে সবই অনেক কথা বললেন, সর্বরী দেবীর কথার উত্তরে আমি শুধু এইটুকুই বলবো যে সর্বরী দেবী, আপনি ভাই জানেন না, বর্ধমানের বুদবুদেতে এমনও লোক পাওয়া গেছে যিনি বিজেপি মন্ডল সভাপতি। অনুপ্লব বাবু, আমরা বলে দিই কোন যান্ত্রিক ত্রুটির কারণে সর্বরী দেবী আমাদের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছেন। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমি অভিজিৎ বাবুর জন্য একটা কথা বলি।
অভিজিৎ বাবু বিচ্ছিন্ন হয়ে গেছেন, অভিজিৎ বাবু যান্ত্রিক কারণের জন্য বিচ্ছিন্ন হয়ে গেছেন, আপনি বলুন। আচ্ছা আমি বলি, অভিজিৎ বাবু এবং সর্বরী বাবু দুজনের জন্যই বর্তমানের এমনও বিজেপির মন্ডল সভাপতি যার কাছে 19টা রেশন কার্ড, যার মধ্যে তার ফ্যামিলির সদস্য 4 জন। আপনি ভয়েসটা একটু সামনে নিয়ে কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, এমনও দেখা গেছে যে বিজেপি মন্ডল সভাপতি বদলের বুদবুদে যার 19টা রেশন কার্ড, তার বাড়ির সদস্য 4 জন এবং বাকি 15 জন হচ্ছে বাংলাদেশে থাকা তার আত্মীয়। জলপাইগুড়ি বিজেপি পার্টি অফিস থেকে বস্তার পর বস্তা চাল উদ্ধার হয়। আর যেটা অভিজিৎ বাবুর প্রসঙ্গে শুধু একটা কথা বলতে পারি, যে দু ধরনের মানুষ হয়। এক ধরনের মানুষ কাগজে বিজ্ঞাপন দেয় যে আমি আমার জমিটা বিক্রি করব, আপনি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন, তাকে বলা হয় জমির মালিক। আর এক ধরনের লোক হয় যারা এসে বলেন যে ওই জমিটা কিনুন, কারণ হচ্ছে ওই জমিটা খুব ভালো। যখন জিজ্ঞাসা করা হয় আপনি জমি কে, তখন বলে না আমি মালিকের হয়ে বলতে এসেছি, তাকে বলা হয় জমির দল। আজকে অভিজিৎ বাবুর কাছে প্রশ্ন এটাই, বক্তব্য আমার এটাই খুব স্পষ্ট, সেটা হচ্ছে যে অভিজিৎ বাবু দয়া করে জমির মালিক মুখোশটাকে খুলে ফেলে বিজেপি, তাতে এমনও আপত্তি থাকবে না। এই দুজন বিজেপির লোকের সঙ্গে আমি একা লড়াই করব, দয়া করে বিজেপির হয়ে দালালি করবেন না, মুখোশ পরে বিজেপি সাজবেন না। আর শ্রীকুমার দাকে একটা কথা বলি, হাত জোড় করে শ্রীকুমার দা, যদি সত্যিকারের কোনোদিন দ্রোণাচার্য, একলব্য এসব সত্যি হয়ে থাকে, তাহলে আমরা যারা ছাত্র রাজনীতি থেকে উঠেছি, ছোট থেকে আপনাকে দেখেছি, মন্ত্রী দেখেছি, সিপিআই এর নেতা দেখেছি, আপনাদের মতো রাজনীতিবিদ বাংলার বুকে আমাদের কাছে দ্রোণাচার্য। সত্যি কুমার দা, অন্তরকে বলছি, আপনাদের থেকে অনেক কিছু শিখেছি। আরো আপনি ভাষণ দিলে কোথাও দূরে দাঁড়িয়ে হলেও আমি শুনি, তার কারণ আপনারা বাংলা রাজনীতিতে অনেক কিছু দেন এখন। কিন্তু তারপরেও একটা কথা শ্রীকুমার দা, আপনার হিসেবে আপনার ভাইয়ের মতো হাত জোড় করে বলি, শ্রীকুমার দা 1970-এর 17ই মার্চ সাঁইবাড়ি হবার পর অপরাধীরা কিন্তু জেলে গিয়েছিল, কিন্তু 77 জুন মাসের পর সেই অপরাধীদের প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল এবং সাঁইবাড়ি সংক্রান্ত সমস্ত ফাইল রাইটার্স বিল্ডিং থেকে গায়েব করে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্র দপ্তর থেকে। তাই আজকে হয়তো আপনার চিৎকারের উত্তর সত্যি হবে এটা না যে এখনো অবধি আমরা তদন্ত করে বের করতে পারিনি, কিন্তু সেই নাটা বলার পরেও একটা কথাই বলবো যে হ্যাঁ, আপনারা কিন্তু অপকে প্যারোলে মুক্তি দিয়েছিলেন এবং ফাইলগুলোকে 34 বছর ক্ষমতায় থাকা সরিয়ে দিয়েছিলেন, তার জন্য আজকে এটা সম্ভব হচ্ছে না। সরাসরি অভিজিৎ বাবুকে চলে যাবো। অভিজিৎ বাবু আপনি বলুন। অভিজিৎ বাবু, অনুপ্লব বাবু একটি বিশেষ, এক মিনিট বলতে দেওয়া হোক। আমি অনুপ্লব বাবু একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন যে দালাল, কোট আনকোট বলেছেন আপনি বিজেপির দালালি করছেন। কি বলবেন আপনি এই জায়গাটাতে? না না, আমি পরিষ্কার কথা বলছি যে দু ধরনের লোক হয়, একজন বলে আমার জমি আমি বিক্রি করছি, আপনি এটা কিনুন, আর একজন হয় যারা বলে ওই জমিটা কিনুন, তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে তুমি ওই জমিকে, তখন বলে না না আমি মালিকের হয়ে এসেছি। অতএব মালিকের হয়ে যিনি এসেছেন তার একটা মালিকের মুখোশ থাকে, তাকে বলা হয় মালিকের এজেন্ট। আমি অভিজিৎ বাবুর কাছে বলবো, লজ্জার কিছু নেই, দালালি ছেড়ে জমির মালিক হন, মুখোশ খুলে বিজেপি হন, আমার তাতে ভালো লাগবে যে আমি দুজনের সঙ্গে একা লড়াই করছি। অনুপ্লব বাবু একটু শান্ত হন। প্রথম কথা, আমি শুভা প্রসন্ন নই, আমি শুভা প্রসন্ন নই। জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডে যেভাবে প্রেস ক্লাবে গিয়ে দালালি করেছিল, তার ফলস্বরূপ শুনুন 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 প্রথম কথা হচ্ছে আমি শুভা প্রসন্ন নই, শুভা প্রসন্ন নই। দ্বিতীয় কথা, আমি ম্যাজিক যিনি আছে তার কথা বলুন, নেই তার কথা বলাটা শুনুন না। আচ্ছা শুনুন না, আপনি তো আমাকে কথা বললেন, তিনি এখানে নেই। অনুপ্লব বাবু বলতে দিন, অনুপ্লব বাবু বলতে দিন। বলতে দেবেন না? আপনার থেকে 5 গুণ জোরে আমি চিৎকার করতে পারি, সেটা কথা না। আমি অনুপ্লব বাবু একটু বলতে দিন। অনুপ্লব বাবু যে একজন বড় ম্যাজিশিয়ান এটা আমার জানা ছিল না, ফলে আমার দরজার পেছনে কার ছবি আছে অনুপ্লব বাবু হাওড়ায় বসে বুঝে গেছেন। ঠিক যেভাবে মমতা ব্যানার্জি বুঝতে পারতেন কৃষক রমণী
ফসলের ন্যায্য দাম না পেয়ে আত্মহত্যা করবার পর রাইটার্স বিল্ডিং বা নবান্নের 13 তলা থেকে মমতা দেবী বলে দিতেন যে পারিবারিক অশান্তি, হাজবেন্ড ওয়াইফের গন্ডগোলে সুইসাইড, ঠিক যেভাবে বলে দিতেন ধর্ষণ না, এটা একটা ছোট ঘটনা, ঠিক সেই ম্যাজিকের কায়দায় অনুপ্লব বাবু আজকে বলে দিলেন আমার দরজার পেছনে কি আছে। যাই হোক, সেটার ব্যাখ্যায় আমি যাচ্ছি না। আমি শুধু বলতে চাইছি এটাই যে অনুপ্লব বাবু পরিবর্তন চায়ের স্লোগানে আজকে গোটা বাংলা দেখেছে পরিবর্তন মানে টেটের দুর্নীতি, পরিবর্তন মানে আরাবুলের মতন একটা কুখ্যাত সমাজ বিরোধী শিক্ষকের মুখে জগ ছুঁড়ে মারছে, আর আপনারা তাদের বাচ্চা ছেলে বলছেন। ওই যে শ্রীকুমার দা যেখানকার বিধায়ক ছিলেন, কোনো কারণে আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনুপ্লব বাবু আপনি বলুন। অনুপ্লব বাবু শুনতে উনি যে পাচ্ছেন? উনি যে কথাটা বলতে চাইছেন না, সেই প্রসঙ্গে আমি একটা কথা বলি যে আজকে ওনারা বলেন, কিন্তু তার আগে উত্তরপ্রদেশটা দেখেন না যে কতজন কৃষক আত্মঘাতী হয়েছে, একবার মধ্যপ্রদেশটা দেখেন না, গুজরাটটা দেখেন না কতজন মানুষ আত্মঘাতী হয়েছেন, একবার এটা দেখেন না যে পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলি। অনুপ্লব বাবু আমরা যদি পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলি তাহলে মনে হয় কথা বলতে একটু সুবিধা হয়। প্রথম কথা আমি আপনাকে একটা কথা বলি যে ভারতবর্ষের যে কটা রাজ্য আছে তার মধ্যে দুর্নীতির প্রশ্নে সবচেয়ে কম দুর্নীতি হচ্ছে পশ্চিমবঙ্গ। এই সার্টিফিকেটটা তৃণমূল ভবন দিচ্ছে না, এই সার্টিফিকেটটা দিচ্ছে হচ্ছে কেন্দ্রের সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক। পশ্চিমবঙ্গ আজকে ই গভর্নেন্সে 1 নম্বর, পশ্চিমবঙ্গ আজকে স্বর্ণ ময়ূর পাচ্ছে, পশ্চিমবঙ্গ আজকে একটার পর একটা কেন্দ্রীয় সরকারের পুরস্কার পাচ্ছে, পশ্চিমবঙ্গ আজকে সংযুক্তি প্রকল্প কিংবা অবস্থানে 1 নম্বর কেন্দ্রীয় মন্ত্রী দিচ্ছে সংসদে দাঁড়িয়ে। আর শুধুমাত্র মমতার হাতছানি আজ অভিজিৎ বাবু আর সর্বরী দেবীদের বাধ্য হচ্ছে বাংলার বুকে হিংসাত্মকভাবে ক্ষমতায় আসা যায়। শুধু একটা কথা বলি যে হিংসার পরম্পরাটা কিন্তু মিলিয়ে দেখে নেবেন, সেটা হচ্ছে 60-এর দশকে রামমোহন আর বিদ্যাসাগরের মুঠি ভাঙ উগ্রবাদীরা, তার পরবর্তীকালে তালিবানরা, আর বিরোধীরা বারবার করে মন্তব্য করছেন। অনুপ্লব বাবু, বিরোধীরা বারবার করে মন্তব্য করছেন সর্বদলীয় বৈঠক হওয়ার পরও। অনুপ্লব বাবু বলতে দিন। বিরোধীরা বারবার করে মন্তব্য করছেন নবান্নে সর্বদলীয় বৈঠক হওয়ার পরে মুখ্যমন্ত্রী বলেছিলেন ধর্ম, জাতি এবং সর্বদলীয় ভাবে আমাদের কোভিড-19 কে মোকাবিলা করতে হবে। তারপরেও বিরোধীরা অভিযোগ করেছেন ত্রাণ বন্টনের ক্ষেত্রে বিশেষ করে বিজেপি, সিপিএম এবং সিপিআই বিরোধীদের ত্রাণ বন্টনের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে। আমরা উদাহরণস্বরূপ অর্জুন সিং এর কথা বলতে পারি, আমরা উদাহরণস্বরূপ লকেট চ্যাটার্জির কথা বলতে পারি। আপনি কি বলবেন এই জায়গাটা? আমি এই জায়গাটাতে সুস্পষ্ট বলবো, একজন ভদ্রলোকে গত 3 মাস ধরে লকডাউনেতে দেখেছি জামা বদলে গেছে, মুখের পদ্ম ফুলের মুখোশটা বদলে গেছে, শুধুমাত্র পেছনের সিঁড়িয়ার দরজাটা বদলায়নি। তার কারণ হচ্ছে সমস্ত কিছু মিটে যাওয়ার পর হঠাৎ কুড়ুল নিয়ে বেরিয়েছেন গাছ কাটতে। আর বাংলা অনুপ্লব ত্রাণ নিয়ে বলুন। আমি আপনাকে ত্রাণ নিয়ে, যেখানে সর্বদলীয় বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন সর্বদলকে নিয়ে আমরা কোভিড-19 এর পরিস্থিতি মোকাবিলা করব, সেক্ষেত্রে ত্রাণ বন্টন করতে গিয়ে বাধাপ্রাপ্ত কেন হচ্ছে পুলিশের দ্বারা? সবচেয়ে বড় কথা হচ্ছে, শুনুন একটা কথা বলি, ত্রাণ বন্টন আর রাজনীতির মধ্যে ফারাক আছে। যদি ত্রাণ বন্টনের কথা বলতে হয় তাহলে সর্বদলীয় বৈঠকের পর বেরিয়ে বিজেপি সাংসদরা বলতো না, পশ্চিমবঙ্গের ভাগের ডালটা, সেক্ষেত্রে আপনাদের দলীয় কর্মীদের তো কোনো বাধা প্রাপ্ত হতে হচ্ছে না। কমিউনিটি কিচেনের ক্ষেত্রে আমরা দেখেছি বারবার করে বাধাপ্রাপ্ত হয়েছে, কমিউনিটি কিচেনের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়েছে, ট্রিপল মিলিকর থেকে বাধাপ্রাপ্ত হয়েছে। কি বলবেন আপনি? আমাকে এই ভিডিও আছে যে একজন ব্যারাকপুরে তিনি লোককে হাতে ডান্ডা নিয়ে বলছেন মেরে হাতে ডান্ডা নিয়ে ত্রাণবিলি হচ্ছে। কথা বলবার আছে বলুন সর্বরী দেবী বলুন। আমি অনুপ্রভকে বলতে চাই যে আমি একটা কমিউনিটি কিচেন 25 দিন ধরে চালিয়েছি। সেই কমিউনিটি কিচেনটা বন্ধ করবার জন্য অনুপ্রভদার দলের যাদবপুর বিধানসভার 105 নম্বর ওয়ার্ডের পুরপিতা তরুণ
বিশিষ্ট বদমাইশ বলে এলাকার মানুষজন তাকে চিহ্নিত করে রেখেছে। সেই তরুণ মণ্ডল যিনি 2011 সালের আগে বিভিন্ন লোকের কাছ থেকে চেয়ে চিনতে বিড়ি সিগারেট খেতেন, আজকে 2011 থেকে 2020 তরুণ মণ্ডলের 4টে গাড়ি। সেই তরুণ মণ্ডল আমাদের প্রশাসনের মানুষদেরকে বাধ্য করেছেন আমার কমিউনিটি কিচেনটা বন্ধ করে দিতে, এবং প্রশাসন আমাকে ফোন করে বলছেন আমার দুটো ছোট বাচ্চা আছে, দিদি আপনার পায়ে ধরছি, আপনি কমিউনিটি কিচেনটা রাতারাতি বন্ধ করে দিন। এখন আমরা বাংলার মানুষজন জানি যে ওনারা বড় বড় কথা বলে, সর্বদলীয় কথা বলেন, তারপরে ছক করেন কিভাবে একটা বিরোধীদের কণ্ঠ রোধ করা যায়। সেটা ত্রাণের সময় আমরা দেখেছি কিভাবে আটকানো, সাংসদদেরকে কিভাবে বাধা দেওয়া। আমি একজন দলের পদাধিকারী, আমি 25 দিন একটা কিচেন চালাতে গিয়ে আমাকে কিচেনটাকে নিয়ে যাদবপুর বিধানসভার বিভিন্ন ওয়ার্ডে লুকিয়ে লুকিয়ে বেড়াতে হচ্ছে। একবার 105, একবার 106, একবার 103। প্রশ্ন করছি অনুপ্রজ্ঞাকে আমি যে কিসের জন্য বাধা দিলেন? গরিব মানুষের মুখে অন্ন তুলে দেওয়া আপনাদের কাউন্সিলররা দাঁড়িয়ে বাধা দিচ্ছেন কোন তর্কে? মানুষ যখন 105 নম্বর ওয়ার্ডে আমি যখন খাবার নিয়ে গেছি, তখন সেই ওয়ার্ডের পুরপিতা তরুণ মণ্ডলের অত্যন্ত কাছের লোক কুট্টি, সে রীতিমতন লোকজন এনে মারপিট করবার জায়গা। তখন পাড়ার লোকেরা ঘিরে ধরলো যে গরিব মানুষকে খাবার দিতে এসছেন সরকারি, আপনারা খাবার দিতে দেবেন না, তখন লেজ গুটিয়ে পালাচ্ছে। আপনাদের মুখে এসব কথা শুনবো? হ্যাঁ, গত 8 বছর ধরে আপনারা নোংরামি করছেন রাজ্য জুড়ে। আপনাদের নোংরামির হাত থেকে পরিত্রাণ চাইছে গোটা পশ্চিমবঙ্গ। আমি অভিজিৎ বাবুর কাছে আমি জবাব দিই, আমাকে আমি অনুপ্লব বাবু আপনার কাছে আমি আসছি, আমি 2 মিনিট আপনার কাছে আসছি। আমি অভিজিৎ বাবুর কাছে আসতে চাইছি। অভিজিৎ বাবু বলুন। কথা জিজ্ঞেস করুন। অভিজিৎ বাবু আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। অভিজিৎ বাবু আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ বলুন। আমি শ্রীকুমার দাকে একটা কথা জিজ্ঞেস করছি, যেটা হচ্ছে শ্রীকুমার দা 2000 হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। শ্রীকুমার দা 2011 সালে আপনি বললেন বিজেপি, তৃণমূল এবং মাওবাদী মিলেমিশে একাকার হয়েছিল। আমি আপনার কাছে জানতে চাইছি কংগ্রেসের ভূমিকা কি ছিল সেই সময় বামেদের বিরুদ্ধে? কি চিদম্বরম কি ভূমিকা নিয়েছিলেন? কি চিঠি পাঠিয়েছিলেন কেন্দ্র থেকে? আর আজকে সেই বামেদের হাত ধরলেন আপনারা। গোটা পশ্চিমবঙ্গের মানুষ হতাশ, ফলে বামেরা তাদের পথ ঠিক করুক, না হলে বামেরা এই রাজ্যে আর ফিরে আসার সুযোগ হবে না। এই কথা আপনাদের বলতে হবে। আর অনুপ্লবটা এদের না আছে নীতি, না আছে আদর্শ, না আছে মতামত, সব পালিয়ে যাবে। ফলে এদের নিয়ে আলোচনা করে বেশি সময় নষ্ট করার বিষয় নেই। অনুপ্লব বাবু আপনি কি বলবেন, বলুন। অনুপ্লব বাবু, দুটো কথা চলে যাব। এক হচ্ছে সর্বরী দেবী এটা যে কার থেকে বিশেষ কোথায় উনি এটা জানেন না যে কে একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন যিনি একসময় ভিক্ষা করে খেতেন, এখন 15 লাখ টাকা সুদ পড়েন। আর আরেকটা কথা বলবো যে আমার নীতি আদর্শ না, অভিযোগ বলবো নীতি আদর্শ হয়তো নেই, উনি মনে করছেন, কিন্তু এটুকু বলতে পারি অভিযোগের মতো মুখে মুখোশ পরে আমি কিন্তু তৃণমূলের সঙ্গে আমি ধন্যবাদ সবাইকে, নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। অনুপ্লবদা চলে যাওয়া ছাড়া কোনো রাস্তাও নেই। আমরা জানি অনুপ্লবদা চলে যাবেন, আমরা সেটা জানি আর কি। সুতরাং অনুপ্লবদার এছাড়া কোনো পথ ছিল না। ওই বলে না কোন নিয়েছি, অনুপ্লবদা এখন কোন নিয়েছেন এবং অনুপ্লবদা ছেড়ে চলে গেলেন আমাদের। এখন কথা হচ্ছে যুক্তির জায়গাতে দাঁড়াতে না পারলে চলে যাওয়া ছাড়া তো কোনো রাস্তা নেই।
কারণ আমরা তো দেখেছি না 2011 থেকে 2019 অব্দি তৃণমূলের সন্ত্রাস আমরা দেখেছি, এবং এটাও আমরা হতাশ। আজকে যেহেতু শ্রীকুমার দা আছেন, আমরা বিভিন্ন বিষয়ে দেখেছি যখন কড়া ভাবে পদক্ষেপ নেবার কথা তখন বামেদের কোনো পদক্ষেপ নেই। তাই আমাদের প্রশ্ন শ্রীকুমার দার কাছে, অনুপ্রব দা না হয় চলে গিয়ে বেঁচে গেলেন, শ্রীকুমার দা তো উত্তর দেবেন যে 2011 থেকে 2020 প্রত্যেকটা কাউন্সিলর তৃণমূলের যারা কিনা আগে 2011-র আগে তাদের সামাজিক অবস্থান কেউ একটা মানে একদম নিম্নবিত্ত পরিবারের লোক, আজকে তাদের কোটি কোটি টাকা। আমরা জানতে চাই যাদবপুর বিধানসভার 109 নম্বর ওয়ার্ড, তার যিনি পৌরমাতা অনন্যা ব্যানার্জি, তিনি একজন এয়ার হোস্টেস ছিলেন। ভাই কত টাকা তার উপার্জন ছিল? হ্যাঁ, কোটি কোটি টাকা। তন্ময় বাবু, আমি শ্রীকুমার দাকে যে প্রশ্নটা করেছি, শ্রীকুমার দা সেই উত্তরটা একটু দিন। হ্যালো হ্যালো, শ্রীকুমার বাবু আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছিলাম না। হ্যাঁ, শ্রীকুমার বাবু শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছিলাম না অভিজিতের কথাগুলো। হ্যাঁ, অভিজিৎ বাবু আপনি যদি আরেকবার বলেন শ্রীকুমার বাবুকে এক লাইন যদি আমাকে। কংগ্রেস নিয়ে কিছু বলছিলেন। অভিজিৎ বাবুর কাছে অনুরোধ, আপনি মাইক্রোফোনটা একটু মুখের সামনে নিন। বুঝে গেছি আমি। অভিজিৎ বাবু, আপনি কংগ্রেসের সাথে অ্যাডজাস্টমেন্টের কথা বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। কেটে কেটে গেলেও ওই রকম একটা মনে হচ্ছিল আমার। আমি আপনাকে বলি যে কংগ্রেসের ভূমিকা, পি চিদম্বরমের কথা, এই সবটাই অত্যন্ত একেবারে সংগতিপূর্ণ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাডাম তিনি যা বলছেন তার সাথে একদম জোরদার একতা ছিল তাদের, এবং একতা ছিল বিজেপির সাথেও। তারাও কিন্তু একই সাথে তারা শেয়ার করতেন সবটা। আমি কোন রেসপেক্টে বলছিলাম এর আগেই বলে ফেলেছি যে বিজেপি এখনো পর্যন্ত সারদা নারদ এইসব তদন্ত করেনি। চুরির কথা আর কোথা থেকে বলবেন? গোটা ভারতবর্ষটা তো বিক্রি করে দিচ্ছেন বিজেপি, গোটা ভারতবর্ষটাকে শেষ করে ফেললেন। এবং তাতে কংগ্রেসেরও নরসিংহ রাও থেকে শুরু করে আমি শ্রীকুমার বাবু, এই প্রসঙ্গেই আমি যদি আপনাকে বলি, চীন এবং ভারতের কূটনৈতিক স্তরে যেখানে চীন সম্পূর্ণ বামপন্থাকে বিশ্বাস করে, সেখানে আপনাদের ভূমিকা কি আজকের দিনে খুব তাৎপর্যপূর্ণ বলে মনে হয়? বামপন্থা ডানপন্থা, এখন ধরুন কমিউনিস্ট ইন্টারন্যাশনাল ঘটনাটাই উঠে গেছে। কমিউনিস্ট ইন্টারন্যাশনাল বলে কিছু হয় না, এটা এক। কাজেই ওরা যা বলবে আমিও তাই ইকো করব, এরকম কোনো ঘটনা নয়। চীনের ক্ষেত্রে আমরা ঘটনাটাকে কন্ডেম করেছি, যারা মারা গেছেন তাদের পরিবারকে সমবেদনা জানিয়েছি। আমরা চাইছি যে এটা একটা সঠিক পথে এগোক, কিন্তু আলোচনা করে। এক্ষুনি চীনের সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আছে বলে জেনারেল শঙ্কর রায়চৌধুরী বিশ্বাস করেন। আমাদের সেনা প্রতিহত হচ্ছেন, মারা যাচ্ছেন, বীরগতি প্রাপ্ত হচ্ছেন, তারপরেও বিষয়টাকে কিভাবে আলোচনার টেবিলে আনা সম্ভব? নিশ্চয়ই, কারণ ৬২ সালের পরে এতগুলো আর নরেন্দ্র মোদী আসার পরে চীনের সাথে হাজার হাজার কোটি টাকা প্রতিদিনের ঢালাও ভাবে তিনি ছেড়ে দিয়েছেন। চীন আমাদের বাজারটা গ্রাস করেছে, একদম এই শব্দে ব্যবহার করলাম, এবং যার পেছনে নরেন্দ্র মোদী সাহেবের সম্পূর্ণ যোগাযোগ। এখনো পর্যন্ত চীনের দ্রব্য বয়কট মানেই আম্বানিকে ঢুকিয়ে নেওয়া, এইটার হিসেব, এবং এই হিসেবে আমাদের মোদী সাহেব চলছেন। এবং চীন এবং আমেরিকার যে সম্পর্ক, তারই আউটপুট আজকে চীনের যুদ্ধ, কারণ এর বাইরে কিছু এটাই হচ্ছে মূল কথা, এটা আমার মূল ভাবনা। তবে এর জন্য আমাদের সৈনিকদের মরে যাওয়ার কোনো কারণ থাকে না। কতগুলো রাজনৈতিক তারা মাঠে মারা যাবে, তারা পাহাড়ে মারা যাবে, আমরা এই পরিবার, আমরা এদের মায়ের সাথে কোন দেশ, তারা কমিউনিস্ট দেশ হতে পারে,
অকমিউনিস্ট দেশ হতে পারে, বামপন্থী হতে পারে, নাও হতে পারে, আমার দেশে উন্নত না, আমরা বারংবার দেখেছি যখন কারগিলও ছিল তখন অটল বিহারী বাজপেয়ীর জামানা, আজকে যখন চীন নিয়ে ইস্যু তখন নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকারে প্রধানমন্ত্রী, এবং বারংবার আমরা দেখেছি একটি সংঘাত, আন্তর্জাতিক সংঘাত। সেক্ষেত্রে বামপন্থীদের ভূমিকাটা বরাবর দেখেছি একটি বিলুপ্ত প্রায় ভূমিকা। সেখান থেকে আপনার মন্তব্যটা যদি ছোট্ট করে একটু বলেন, তারপর আমি আসছি অভিজিৎ বাবু, আপনার কাছে আসছি। হ্যাঁ, অভিজিৎ নিশ্চয়ই। আমি আসছি অভিজিৎ বাবু আপনার কাছে, অভিজিৎ বাবু আপনার কাছে আমি আসছি। আমি শুধু একটা কথা বলি, তা হচ্ছে ভারতবর্ষের বন্ধু দেশ কোনটা বলুন তো? ভারতবর্ষের যারা প্রতিবেশী তাদের কে ভারতবর্ষের বন্ধু রাখতে পেরেছেন নরেন্দ্র মোদী সাহেব? এইটার আপনি সর্বরী দেবীর নামটা বলুন, কোন সেই দেশ? একদম যে কটার চারিপাশে ভারতবর্ষের দেশ রয়েছে, কেউ ভারতবর্ষের সঙ্গে আছে? নেপাল মরে যাচ্ছিল ভূমিকম্পে, তখনও তারা কোনো সাহায্য নেয়নি ভারতবর্ষের কাছে। তাদের এতটা ক্ষোভ আছে, এটা ভুলে যাবেন না। এবং সবটার জন্য মোদী সাহেব নিজে দায়ী রয়েছে। বিদেশ নীতি বলুন, তার আর্থিক ব্যবস্থা বলুন, তার পদ্ধতি চলার বলুন, তার ডিফেন্স দপ্তর, এই সবটাই কিন্তু জুড়ে আছে। কাজেই কোনটা কোন ঘটনা এটা আমাদের ভালো করে বোঝা দরকার আছে। তবে যে কোনো অবস্থায় আমার জমি আমি কাউকে ছাড়বো না, এই বোধটাও থাকা উচিত। আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। হ্যাঁ বলুন। আপনি দেখেছেন হ্যাঁ বলুন বলুন। আজকে আমি আমাদের চ্যানেলে একটা স্টোরি দেখেছি যে কংগ্রেস জীবন চক্রবর্তী একটি মন্তব্য করেছে যে চীনা দ্রব্যের উপর আর দ্রব্যের উপর আরেকবার বলুন। অভিজিৎ বাবু আপনি মাইক্রোফোনটা মুখের সামনে নিয়ে একবার বলুন, কি বলবেন? বলেছে যে চীনা দ্রব্য আর আমেরিকা জাত দ্রব্য এর উপর 200% শুনতে অসম্ভব। অভিজিৎ বাবুর কথাটা যদি আমি একটু শ্রীকুমার বাবুকে বলে দিতে পারি। শ্রীকুমার বাবু, অভিজিৎ বাবুর বক্তব্য, সুজন চক্রবর্তী সিপিআইএম এর বিধায়ক, যাদবপুর থেকে নির্বাচিত, উনি বলেছেন আমেরিকা এবং চীনের দ্রব্য বয়কট করা হোক, শুধু তাই নয়, যদি ব্যবহারযোগ্য হয় তা সেক্ষেত্রে 200% হারে সুদ ট্যাক্স নেওয়া উচিত। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? বয়কট না ট্যাক্স, কোনটাতে বলবেন? হ্যাঁ বলুন। সেই সময় পার্লামেন্টের ওপরে বুঝতে পারলাম না, শুনতে পাচ্ছি না আমি। অভিজিৎ বাবু আপনি যদি খুব সংক্ষেপে পরিষ্কার করে একটু বলেন। কেটে যাচ্ছে বারবার করে। হ্যাঁ হ্যাঁ, কেটে কেটে যাচ্ছে আপনার কথাগুলো সবগুলো। ও আজকে সুজনদা বলেছেন আমেরিকা এবং চীনের দ্রব্যের আচ্ছা 200% সুজনদার কাছে আপনার মন্তব্যের তথ্য 2004 থেকে 2009 সুজনদাদের সাংসদ ছিলেন। এখানে দাঁড়িয়ে সংসদের অত্যন্ত সীমা দ্রব্য এবং আমেরিকান দ্রব্যের উপর 200% ট্যাক্সের প্রস্তাব মুক্তির দম করে বাংলাদেশ তখন সুজনদা চুপ করেছিলেন কেন? পরের পার্টটা আমি বুঝতে পারছি না। এটা যদি আমাদের দম করে আমাদের সরকারের আমলে 2009 সুজনবাবু সাংসদ ছিলেন, তখন সংসদের অভ্যন্তরে সুজনবাবু এই প্রস্তাব পেয়ে যেত। এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে বলে নেট কানেকশন খারাপ হয়ে গেছে। ঠিক আছে, আমি আপনার কাছে শ্রীকুমার বাবুর কাছে আসবো, আমি সর্বরীর কাছে সরাসরি চলে যাব। আমাদের সময় খুব সংক্ষিপ্ত, সময় খুব সংক্ষিপ্ত। সর্বরীদি শুনতে পাচ্ছেন?
শুনতে পাচ্ছি? অভিজিৎ কি বল পাচ্ছি। আমি আসছি শ্রীকুমার বাবু, আপনার কাছে আসছি। সর্বরিদি, কেন্দ্রীয় বলুন। সরকারের গরিব যোজনা থেকে পশ্চিমবঙ্গ বঞ্চিত বা প্রাপ্ত, কি বলবেন? না না, বিষয়টা হচ্ছে যে আজকে জনকল্যাণ এই ইয়ে থেকে পশ্চিমবঙ্গ নেই বলে ভীষণ দুঃখ পাচ্ছেন। অধীর বাবু কাঁদছেন, অভিষেক বাবু আরো বেশ জোরে জোরে কাঁদছেন। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তাদের প্রশ্ন করছেন যে যখন কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত এই প্রকল্প নিয়ে এলেন গরিব মানুষের জন্য 5 লাখ টাকার মেডিকেল, সেই আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত করতে দিলেন না রাজ্য সরকার এবং দিলেন না তৃণমূল কংগ্রেস নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ব্যাপারে আমরা কোনো পদক্ষেপ দেখিনি। এখন অনুপ্রদা চলে গেলেন এইসব জনে ভঙ্গ দিয়ে। শ্রীকুমার দা রয়েছেন, আমি শ্রীকুমার দার কাছে জানতে চাইছি যে বলুন তো শ্রীকুমার দা, গোটা পশ্চিমবঙ্গে এই যে কোভিড-19 কত গরিব মানুষ আক্রান্ত হলো, তারা যদি এই আমাদের আয়ুষ্মান ভারত প্রকল্পটির অন্তর্ভুক্ত হতে পারতো, তারা তো উপকৃত হতো। তাহলে পরে এই নিয়ে আপনারা কখনো কোনো কথা বলেন না, কোমর বসে আপনারা লেগে পড়েন মোদীজির নামে সমালোচনা করবার জন্য। কিন্তু যে রাজ্যে বাস করতেন সেই রাজ্যের রাজ্য সরকার একের পর এক, আপনি দেখুন গরিব কিষানদের জন্য কিষান ক্রেডিট কার্ড, তার একটা বারবার স্বরাষ্ট্র দপ্তর বলছে তার একটা লিস্ট পাঠান, কৃষকদের জন্য তারা কিছু ভর্তুকি দেবেন, তারা কৃষকদের জন্য তারা যে ফান্ড করবেন, কিন্তু রাজ্য সরকার সেটা পাঠাচ্ছে না। পরিযায়ী শ্রমিক নিয়ে এত কথা বলছেন, কিন্তু আমরা প্রশ্ন করতে চাই পরিযায়ী শ্রমিককে নিয়ে আসা এই দায়টা রাজ্য সরকারের সঙ্গে সঙ্গে কেন্দ্রেরও। প্রতিটি রাজ্য ভূমিকা নিয়েছে। আমি আপনার কাছে একটি প্রশ্নে আসতে চাই। পরিযায়ী শ্রমিক, যেখানে পরিযায়ী শ্রমিকদের দেখা গেছে 1200 কিলোমিটার, কাউকে দেখা গেছে 2200 কিলোমিটার পথ অতিক্রম করে তারা তাদের রাজ্যে ফিরেছেন, তখন আপনাদের কেন্দ্রীয় সরকারের মানবিক মুখ কেউ দেখেননি। আজকে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধান, আমাকে বলতে দিন, মাননীয় প্রধানমন্ত্রী বললেন পরিযায়ী শ্রমিকরা তাদের কাজের উপর নির্ভরশীল, তারা কারো দয়ার উপর নির্ভরশীল নয়। তাহলে কি এটা মনে করতে হবে যে আপনাদের চেতনাটা কিছুদিন হলেও খুলেছে, বা খুললেও সেটা সদর? কি বলবেন? দুটো কথা বলবার, এক হচ্ছে সম্মানের সঙ্গে বাঁচতে চাওয়া, এটা পশ্চিমবঙ্গের মানুষ ভুলে গেছে। গত 9 বছর ধরে বিষয়টা পরিযায়ী শ্রমিকদের নিয়ে, সর্বরিদি বিষয়টা পরিযায়ী শ্রমিকদের নিয়ে কথা বলতে দিতে হবে তো। যার জন্য যখন সম্মানের সঙ্গে বাঁচার কথা কেন্দ্রীয় নেতৃত্ব বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন, তখন সেইটা পশ্চিমবঙ্গের মানুষের হজম হচ্ছে না। দ্বিতীয় কথা, একজন পরিযায়ী শ্রমিককে আনার দায়িত্ব রাজ্য এবং কেন্দ্রের। প্রতিটি রাজ্য দেখুন তার পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসার জন্য ব্যবস্থা করেছে। একমাত্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই নিয়ে কোনো কথা বলেননি। তার কারণ ওনার 2-3টে বিষয় রয়েছে। এক, উনি কোভিড-19 উনি কত মানুষ তথ্য গোপন করা যায়, কত মানুষ লাশকে উনি লুকিয়ে দিতে চান, এইরকম পরিযায়ী শ্রমিক আমার এখানে আসেনি, এইটা উনি জানাতে চান। কিন্তু একটা কথা এই পরিযায়ী শ্রমিকরা এসে প্রমাণ করেছে পশ্চিমবঙ্গের কত মানুষ আমরা দিল্লিতে দেখেছি, আমরা দিল্লিতে দেখেছি, আমরা গুজরাটে দেখেছি পরিযায়ী শ্রমিকরা যখন খাবার নিয়ে আন্দোলন করেছে, পুলিশের লাঠিচার্জ, প্রশাসনের অত্যাচার। সেই গুজরাট তো আপনাদের সরকার, গুজরাট তো আপনাদের সরকার। না, ব্যাপারটা সে বললে চলবে না। যখন কিনা সংক্রমণটা প্রচন্ড ভাবে বেড়ে যাচ্ছে, যখন কিনা 4টে মানুষ এক হলে পরে আরো 400 মানুষের সংক্রমণ হবার সম্ভাবনা আছে, এই সংক্রমণটাকে আটকাবার জন্য প্রথমে বলা হচ্ছে, শুনছে না, নানান ভাবে তখন একটা জোর না দিলে পরে এই মানুষগুলোকে বাঁচানো যেত না। প্রাণটা তো বাঁচাতে হবে। যখন প্রাণ বাঁচাবার জায়গা, তখন কখনো কখনো কড়া অনুশাসন লাগে। যার জন্য আপনি
যে করা তাহলে উচিত লকডাউন, দেখেছেন, তাহলে কিন্তু লকডাউন পরিস্থিতিটাকে একটা সুপরিকল্পিত ভাবে না করে 4 ঘন্টার সময় দিয়ে লকডাউনকে কার্যকরিতা করা হলো, সেক্ষেত্রে কি সুপরিকল্পিত ভাবে লকডাউনটাকে করা যেত না? তাহলে কি পরিযায়ী শ্রমিক বলুন, যারা বাইরে আটকে আছে, তারা তো অনেক রিলিফ পেতেন। সেক্ষেত্রে থেকে না না, ব্যাপারটা কি দেখুন, একটা কথা শুনুন, যে মানুষ যে বাইরে রয়েছে সে যে আনসেফ তা কিন্তু নয়, কিন্তু যখনই আমরা জানি যে কোন রকম একটা সার্বিক কোভিড-19 একটা ব্যাধি যেটা মারাত্মক ভাবে গোটা পৃথিবী জুড়ে তারা আতঙ্কিত, প্যানিক অ্যাটাক হচ্ছে, সেই প্যানিক অ্যাটাক যখন হয় মানুষের সাইকোলজিক্যাল একটা হয় কি, আমি যেখানে আছি সেখানে আমি সেফ আছি, কিন্তু আমি বাড়ি যাব, বাড়িতে গেলে সেফ থাকবো, এটা একটা সাইকোলজিক্যাল স্পেস। সেই সাইকোলজিক্যাল স্পেসের জায়গা থেকে যে সকল শ্রমিকরা বাইরে থেকে এখানে আসতে চাইছে তারা তখন সেইটাতে জোর দিচ্ছে, কিন্তু বিষয় হচ্ছে তাদের এই পথটা অতিক্রম করে আসাতেও কিন্তু তারা আরো অসুস্থ হয়েছেন, এবং সেই অসুখটা যেখানে আসছেন তার পরিবারে অসুখটা ছড়িয়ে পড়ছে। অতএব এটাকে সুচতুর ভাবে করা বা না করার বিষয় নয়, লকডাউনের মধ্য দিয়ে আমাদের একটা নীতি করা হয়েছিল যাতে সংক্রমণটাকে আটকানো যায়, সেইটা বোঝানো হচ্ছিল যারা বাইরে আছে তাদেরও। কিন্তু কথাটা হচ্ছে কি, যে অনেক সময় আমাদের সাইকোলজিক্যাল একটা ব্রেকডাউন চলে। আমরা দেখেছি আমাদের সময় খুব সংক্ষিপ্ত, একটু সংক্ষিপ্ত ভাবে যদি বলেন। আমি একটু বলতে চাই, আমি না, বিষয়টা কি হচ্ছে দেখুন তন্ময়, একটা কথাকে ব্যাখ্যা করতে হবে, এবং সেই ব্যাখ্যাটা কিন্তু খুব সদর্থক ব্যাখ্যা, কিন্তু আপনি তার থেকে একটা শব্দ তুলে শুধু সমালোচনা করবার জন্য সমালোচনা করতে পারেন, কিন্তু কেন, মানে কেন লকডাউন, কেন? আমি একটু বলতে চাই, আমি একটু বলতে, আমি আসছি শ্রীকুমার বাবু, আপনার কাছে আসছি, আমি একটু বলতে চাই, আমি আসছি আপনার কাছে। হ্যাঁ বলুন। পরিযায়ী শ্রমিকরা যদি ফিরে এখানে আসার পরে আমরা একটা জিনিস দেখলাম তন্ময়, যে গোটা পশ্চিমবঙ্গ থেকে কত হাজার মানুষ বাইরে আছে, পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই গত 34 বছর, এবং তারপরে 9 বছর, এই বড় একটা সময় ধরে পশ্চিমবঙ্গে উপার্জনক্ষম জায়গা নেই, যার জন্য কত মানুষ বাইরে, গোটা পশ্চিমবঙ্গকে বানানো হয়েছে বৃদ্ধাশ্রম, এবং এটা 9 বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রী নিবিড় ভাবে কাজটি চালিয়ে যাচ্ছেন। ভাগ্যিস এই শ্রমিকেরা ফিরলো, বা এই আমরা দেখলাম, আমরা খেয়াল করলাম যে পশ্চিমবঙ্গের এত মানুষ বাইরে রয়েছে। দেখুন, বাড়িতে আসতে চাওয়া অসুস্থতাকালীন বা বাইরে যখন একটা মহামারী, তখন মা হয়তো দূরে থাকা সন্তানটাকে ডেকে নিচ্ছে, কাছে চলে এসো, এটা কিন্তু সাইকোলজিক্যাল জায়গা থেকে মা চাইছে, মা জানে কিন্তু যে ছেলেটা আসতে গেলে বিপদে পড়বে, কেমন? এরপরে বসে সুতরাং এভাবে ভাবার কোনো কারণ নেই। আমি সরাসরি শ্রীকুমার বাবুকে চলে যাব, আমাদের সময় খুব সংক্ষিপ্ত। আমি একদম পয়েন্ট করে বলি, 4 ঘন্টার নোটিশে লকডাউন ঘোষণা করা, একটু সংক্ষিপ্ত ভাবে। আমি একদম 4 ঘন্টার নোটিশে লকডাউন ঘোষণা অত্যন্ত খারাপ। 2 নম্বর হচ্ছে বড় লোকের ছেলেদের ট্রেনে করে বিনা পয়সায় নিয়ে আসা হয়েছে, এই নরেন্দ্র মোদী সরকার করেছেন, এবং তারপরে কোনো নোটিশ না দিয়ে ওই যারা লেবার তাদের কাছ থেকে দেওয়া হয়েছে। 3 নম্বর কথা, ভারতবর্ষের সেন্সাস 2011 সর্বরি দেব সেন্সাসটা করে নেবে, তাতে হচ্ছে যে 12 কোটি মানুষ আছেন যারা ভিন রাজ্যে কাজ করেন, সব থেকে বেশি বিহারে রয়েছে, এই তথ্যটা ওনার জানা উচিত। 2, দ্বিতীয়টা হচ্ছে আপনার উত্তরপ্রদেশ, এটা আপনারা চালান, সেই রাজ্য থেকে গেছিল কাজ করতে পারেনি, এটা গেল দ্বিতীয় পয়েন্ট। সব থেকে বেশি আসতে গিয়ে মারা গেছেন যারা, তারা ইউপির লোক, সেটাও জেনে রাখবেন। 4 নম্বর হচ্ছে রেশন দেবেন বলেছিলেন, 1 পয়সা রেশন দেননি, মা কষ্ট করে কোনোদিন কোনো মা চাই না। অভিজিৎ বাবু শুনতে পাচ্ছেন? অভিজিৎ বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, অভিজিৎ বাবু, আমি সরাসরি অভিজিৎ বাবুকে চলে যাব। হ্যাঁ বলুন।
অভিজিৎ বাবুর কাছে নিবেদন, আপনি যদি মাইক্রোফোনটা একটু মুখের সামনে নিয়ে কথা বলেন সুবিধা হয় শুনতে। হ্যাঁ বলুন। থ্যাংক ইউ। কোন কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, শ্রীকুমার আমি সরাসরি চলে যাব। বলুন বলুন। রাজ্য সরকার যে নীতি নিয়ে চলছে তার বিরুদ্ধে 1 এজেন্ডা তৃণমূল হাজার রাজ্য সরকার একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি, আপনি খুব সংক্ষিপ্ত ভাবে বলুন। শ্রীকুমার বাবু আপনি বলুন। 1 নম্বর কথা হচ্ছে আমি যে পর্যন্ত বলেছি তারপর খুব সংক্ষিপ্ত ভাবে বলবেন, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে। একদম। আচ্ছা, পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে দেওয়া হলো, মাইগ্রেন্ট লেবারকে দেখেছে। আমি প্রতিদিন দেখি মাইগ্রেন্ট লেবারদের এবং তাদের সাথে কথা বলি। আমার 3টি গবেষণাপত্র বেরিয়েছে আপনাদের কেন্দ্রীয় সরকারের জার্নালে, এটাও জেনে রেখে দিন। এবং তাতে মাইগ্রেন্ট লেবারদের তাদের ইন্টারভিউ আছে, তারা কি বলছে এই কথাগুলো কান পেতে শুনুন, পড়ুন, একটু পড়াশোনা করুন। আমাদের এখানকার লোকেদের খেতে দিচ্ছে না কেন্দ্রীয় সরকার, তাদের জন্য কোনো অ্যাসাইন্ড কোনো ওয়ার্ক যে পরিকল্পনা তার মধ্যে পশ্চিমবঙ্গকে রাখা হয়নি। এর থেকে খারাপ কাজ কিছু হয় না। মাইগ্রেন্ট লেবারদের সর্বনাশ ডেকে এনেছেন। কোন মা, সর্বরী দেবীকে বলছি, কোন মা ছেলে রাস্তায় মরে যাবে আস্তে আস্তে, এরপরও তাকে ডাকে না কখনো তাকে দেখতে যাওয়ার জন্য। এটা কখনো হয় না। মা চাই ছেলে দূরে থাকতে পারে কিন্তু ভালো থাকুক। আর আপনারা বলছেন, আপনি বললেন যে তার মা দেখতে চেয়েছিলেন ছেলেকে আর সেই জন্য যাচ্ছে। তারা খেতে পায়নি, তারা থাকতে পায়নি, তাদের কাজ, তাদের জন্য কোনো আইন কেন? তার জন্য এটা জবরদস্তি করে বললে চলবে না। যে মানুষটা বাইরে কাজ করে 4 ঘন্টার নোটিশে যখন 80 জন মারা গেছে করে বলুন, আমাদের সময় খুব সংক্ষিপ্ত, একজন করে বলুন। আমার একটা কথা আমি বলতে চাইছি যে একটা মানুষ একটা জায়গায় কাজ করেন, সে সেখানকার শ্রমিক, 4 ঘন্টার নোটিশে লকডাউন হলো, তারপরেই সে আর খেতে পারছে না, তার আগে অব্দি সে খেতে পেত। এটা কোনো কথা নয়। যখন রেশন কার্ডটা দেশের লোক রেশন কার্ড তার বিরোধিতা কেন করা হচ্ছে? আপনি আপনারা বিরোধিতা করছেন। আমরা আবারও একদিন এই অনুষ্ঠানে ফিরবো। আমাদের সময় একদম সংক্ষিপ্ত, আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। যোগ অভিযোগ চলতেই থাকবে, রাজনীতির পালাবদল হবে, রাজা বদলাবে, পোশাক বদলাবে না, পোশাক বদলাবে, রাজা বদলাবে না, এটা হতেই থাকবে। আমরা এই বিতর্কিত মন্তব্যের মধ্যে দিয়ে চলতে থাকবো। রাজনৈতিক বিশ্লেষণটাকে আমরা আরো ভালোভাবে করার চেষ্টা করব। আমাদের সময় যেহেতু খুব সংক্ষিপ্ত, আমরা আজকের মতো এইখানেই অনুষ্ঠান শেষ করছি। সবাইকে ধন্যবাদ।